ফ্যামিলিতে বড় হওয়া এবং তার জন্য পিরিয়ড ব্যাপারটা নিয়ে যে সাংঘাতিক একটা ব্যঙ্গ, ঠাট্টা এবং অপমান, এই বিষয়টা কিন্তু আমি দেখেছি। জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়ার সুবাদে যখন প্রথম আমার পিরিয়ড হয়, যেদিন হয় সেটা ছিল দিনের বেলা, এবং আমি কিচ্ছু জানি না, কেউ আগে থেকে কিচ্ছু বলেনি, চাচতো খুড়তো ভাই বোনরা সবাই রয়েছে এবং বিছানার চাদর ভিজে গেছে। সেই যে প্রতিক্রিয়া, সেই যে হাসাহাসি, সেই যে গায়ে ঠেলাঠেলি, আমি কিন্তু এখনো সেটা মনে রেখেছি। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার, তখন কিন্তু যে দিদিরা ছিল, এরম নয় যে তারা সাপোর্টিভ হয়ে পাশে এসে দাঁড়িয়েছে, তা কিন্তু নয়। তারাও হাসছে, তারাও ইয়ার্কি মারছে, তারাও ঠেলাঠেলি করছে, এটা আমার দেখা। এবং তখন প্যাড বিষয়টা ছিল না। সেই সময়টায় বাড়িতে আমি দেখেছি কাপড় দিয়ে তৈরি করা হতো, অসম্ভব অস্বাস্থ্যকর, কারণ শুকোবার জায়গা থাকতো না। কোথায় ওটা শুকোনো হবে, আর সেটাই ব্যবহার করা হবে। ফলে হাইজিন যে বিষয়টা, একটা যথেষ্ট উচ্চশিক্ষিত বহু মানুষের পরিবারে সেটা যে কতটা হাস্যকর হয়ে উঠতে পারে অন্দরমহলে, সেটা আমি দেখেছি। এবং ওই মানে যা যা করা হবে না তার একটা লম্বা লিস্ট, সে তো আমরা সবাই এক্সপিরিয়েন্স করেছি। কিন্তু যেটা আরো মজার সেটা হচ্ছে যে করা হবে না শুধু না, মানে কোনো একটা সাধারণ অনুষ্ঠানেও যদি যাওয়া হয় তাতেও না গেলেই ভালো হয়, এইরকম একটা বিষয়। আমরা যেটাকে এখন অবলীলায় ফ্যামিলি গেট টুগেদারে চলে যাই, সেটাও যদি সেই মেয়েটি না যায় বাড়ি, সেটা বোধহয় একটু ভালো হয়, কারণ যদি বাবা কিছু হয়, যদি অসুবিধা হয়। এবং আমার যে দুই মেয়ে, তারা যেভাবে বড় হয়েছে তারা জানে। এখন তো জানলা অনেক খুলেছে, খুব খুলেছে আমি এটাও বলতে পারি না, কারণ এখনো তো দোকানে ভিড়ের মধ্যে বলতে আমার পাশে দাঁড়িয়ে মেয়েটিকে আমি দেখেছি অস্বস্তি পেতে। হ্যাঁ, আবার এটাও দেখেছি যে কাকু, ছোট একটু মেয়ে 20 বছর বয়সে বলছে যে কাকু ট্রিপল এক্সেল দাও, এক্সট্রা লার্জ দাও, হুইসপার ভিড়ের দোকানে চেঁচিয়ে বলছে, সেটাও আছে। কিন্তু বাকি যে ওই ছোঁয়াছুঁই গুলো, তার একটা খুব মানে আমরা কতটা আধুনিক হয়েছি, আমার প্রত্যেক দিনই খুব নিজেকে প্রশ্ন করি, মনে হয় একদম হয়নি। সেটা লক্ষ্য করি যে যখনই কোনো একটা, এই যে আপনারা যে কেউ মানে ইনস্টাগ্রাম যদি খোলেন, মানে ভীষণ আধুনিক একটা কোনো আলোচনা হচ্ছে, ধর্ম কেন্দ্রিক আলোচনা হচ্ছে বা পূজা কেন্দ্রিক কিছু একটা, সেখানে কিছু মেসেজ সব সময় থাকছে। আমি কি ঠাকুর ঘরে ঢুকতে পারবো? আমি 2025 সালের এক্সপিরিয়েন্স বলছি, আমি কি খাবার জলে হাত দিতে পারবো? মানে তাতে কি কোনো প্রবলেম হবে স্যার? এটা তারা বলছে মেন্টরদের, এটাও দেখছি আমি। সেই আমার ব্যক্তিগত শুরুটা খুব যন্ত্রণার ছিল, মানে ওই একটা ট্রমা ছিল, আমি অ্যাকচুয়ালি ট্রমাই বলবো এটাকে, কারণ তারপরে খুব আতঙ্কে থাকতাম। তারপর যখন বন্ধুদের থেকে জানলাম শাড়ি পরে তাকে সামলাতে হবে কিভাবে, স্কুলেও যে কিন্তু খুব স্বাধীনতা ছিল, খুব সহায়তা আমরা পেয়েছি তা নয়। আমি একটি মিশনারি স্কুলে পড়েছি, কিন্তু আমি দেখেছি সেখানেও যেন কিরম একটা অদ্ভুত স্পর্শকাতরতা রয়েছে, যাতে একটু দূরত্ব রেখে মানে রাখা, না বলা পিরিয়ড এই শব্দটা ব্যবহার, প্যাড এই শব্দটা ব্যবহার, এটাই তো একটা বিপ্লব। প্যাডম্যান তো অনেক পরের কথা। সুতরাং আমরা একটু আরো অনেকের কথা শুনি। হ্যাঁ, এটাই। শর্মিষ্ঠা, প্রফেসর সুতপা দত্ত আমেরিকা থেকে জয়েন করেছেন, উনি হাত তুলেছেন, আর ডক্টর সুমিতা মুখোপাধ্যায়। হ্যাঁ, তুই একটু ওনাদেরও বলার সুযোগ করে, মানে আগেই তুলেছেন, ঠিক আছে? আর আপনার বক্তব্য খুব ভালো লাগলো ঋষিতা, খুবই ভালো। পরে আমরা আরো আলোচনা করব, এবং এনারা অনেকক্ষণ হাত তুলেছেন, এদের একটু বলে নি, তারপরে আবার আপনার কাছে ফিরে যাব। ঠিক আছে। এই শুনতে পাচ্ছি না, মিউট আছে শর্মিষ্ঠা। হ্যাঁ, আনমিউট কর শর্মিষ্ঠা। বলবো? আচ্ছা, হ্যাঁ, বলুন।
খুব ভালো লাগছে আপনি জয়েন করেছেন। আমার এখানে সকাল এখন। থ্যাংক ইউ অপর্ণা ফর গিভিং দিস প্ল্যাটফর্ম, খুব ভালো লাগলো। আচ্ছা, আর অপর্ণা সিং যেটা বললেন, যেটা খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটাকে নর্মালাইজ করা, এটার বিষয়ে কথা বলাটা। আমি নিজের একটা এক্সপিরিয়েন্সটা দিচ্ছি, কেন কি ইট ইজ ভেরি আনলাইক হোয়াট মেনি উইমেন গো থ্রু, and that's why I would like to share this. I'm 58, 59, right? And আমার যখন periods হয়েছে, I was like 13 years old, তাই বুঝতেই পারছেন অনেকদিন আগেকার কথা এটা। তো আমার পিরিয়ডসটা শুরু হয়েছিল আমি কলকাতাতে আমার পিসির বাড়ি গেছিলাম, আমি, মা, বাবা, আর ওদের একটা বিশাল জয়েন্ট ফ্যামিলি। মানে I come from a nuclear family, but আমার পিসিদের বিশাল জয়েন্ট ফ্যামিলি, লাইক 8-9 জন ভাই, তাদের বড় ফ্যামিলি। তার মধ্যে আমার পিরিয়ড শুরু হলো। অ্যান্ড যদিও আমি একটু আধটু হয়তো জানতাম ফ্রম ফ্রেন্ডস কে এরা হয় এরকম, বাট অবভিয়াসলি দ্যাট এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি ব্যাড। তো আমি বাথরুমে গেছি আর আমার পিরিয়ডটা শুরু হয়েছে, তো আমি ভেতর থেকেই কাঁদছি। আর আমার যেটা ছিল যে আমার সবকিছুতে বাবাকে লাগতো, কোনো কিছু হলে, মানে আঁচড় কাটলেও, ফুসকুড়ি হলেও আমার বাবাকে চাই। তো বাবাকে ডাকো, বাবাকে ডাকো ইজ মাই ক্রাইং। আই এম ক্রাইং ফ্রম ইনসাইড দ্য বাথরুম, বাবাকে ডাকো। মা যত বলছে কি হয়েছে বলো, খোলো দরজাটা খোলো, আমি না আগে বাবাকে পাঠাও, বাবাকে পাঠাও। তো বাবা এলেন ওপরে, বাবা এসে বাবাকে আমি, বাবা বাথরুমে এসে ঢুকো, বাবা বাথরুমে ঢুকলো, বাবাকে আমি দেখালাম, বাবা দেখো আমার কেটে গেছে, আমি ঝরঝর করে কাঁদছি। ঠিক আছে, আমি আমার প্রথম প্যাড পড়ানো আমার বাবা করে গেছে। তো এটা হচ্ছে নর্মালাইজ করা। আমার ফ্যামিলিতে আমি কখনো কোনো জিনিস জানি না কি কার কাছ থেকে লুকোতে হবে, বাবার কাছ থেকে লুকোতে হবে, মার কাছ থেকে লুকোতে হবে। আর এই জন্য বলতাম না, কিন্তু মা সবসময় মতো ঠিক আছে, ওটা ঠিক আছে, কোনো ব্যাপার না, করো। মা ওয়াজ ভেরি নন কম্প্যাশনেট অ্যাবাউট বডিজ সার্জারি। বাবা সবসময় আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি লাগিয়ে দিচ্ছি, আমি করছি। So I was more comfortable with my father for all body problems, for emotional problems also. বড় হয়েও আমি জেনুতে থাকতে আমি বাবাকে ফোন করতাম, বাবা আমার ঠিক বাবা এরকম হয়েছে, বাবা আমার এই করি না, all these type of things to normalize the relationship. That is very, very important. I have a 28-29-year-old son. আমি কোনোদিন এর কাছ থেকে লোকাতে হবে কি আমার ক্র্যাঙ্কি বিকজ আই এম হ্যাভিং মাই পিরিয়ডস। ওকে, আমি ওকে জিজ্ঞেস করতাম, বিকজ আই হ্যাভ অনলি ওয়ান সান, তখন আগে আগে হাঁটতাম, জিজ্ঞেস করতাম দেখো তো আমার ড্রেসে কিছু স্টেন হয়েছে, আমি আই এম হ্যাভিং মাই পিরিয়ডস নাও। সো ফ্রম দি এজ when he was a toddler, he knew that mother has periods, right? She's not physically well, or she may be emotionally needing something right at that moment. So he's grown up with that. He doesn't feel as if it is just like আমার শরীর খারাপ, আমার পেটে ব্যথা, আমার পেট খারাপ, that sort of a thing. Okay, so this is something which we have to normalize within the family. It's high time now. It is not as if আমরা কোনো 18th century তে আর আছি। It's high time that we normalize this thing, এটা আমার হয়, এটা আমার হবে, সব মেয়েদেরই হবে, right? And as men, and I remember one thing which my father had said at that point of time when this happened to me, যখন নেবে এলো তো সবাই একটু obviously হাসাহাসি করছে কি দেবুর মেয়ে, my father's name is Debu, দেবুর মেয়ে বাবাকে ডাকছে periods হলে। But Baba was a very highly educated man, খুব গম্ভীর লোক ছিল। He put to rest all sorts of talk by just giving one look, and one thing he said, আমার মেয়ের কোনো অসুবিধা হলে আমি দাঁড়াবো, okay, I will be with her, was what I remember even now. So I feel it's the men, women, everyone should understand this, that this is something very, very normal, very natural, and the sooner we normalize this, I think the better for everyone. Thank you for giving me this platform. Thank you. Thank you. সুমিতা দি, আপনি বলুন এবার। আপনি আনমিউট করুন, আপনার মিউট আছে, আনমিউট। হ্যাঁ, বলছি যে এখানে সবাই ব্যক্তিগত তার অভিজ্ঞতাই শেয়ার করছে, তো কিন্তু আমি জাস্ট দুটো ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। অধিকাংশই দেখছি যে যৌথ পরিবার থেকে এসছে, আর আমি কিন্তু একেবারেই একটা ছোট্ট পরিবার, যেখানে আমি আমার মা, বাবা এবং আমি এরকম একটা পরিবার থেকে এসেছি। এবং আমার পিরিয়ডস যখন হয়েছে তখন বোধহয় আমি ক্লাস 5-এ পড়ি,
এইরকম 71 72 এরকম সময়, 71 সম্ভবত। তো আমার মা নিজে শিক্ষিকা ছিলেন, কিন্তু সামহাউ এই ব্যাপারগুলোতে তিনি খুব একটা মেয়েকে যে অ্যাওয়্যার করতে হবে বা তাকে বলতে হবে বা ইত্যাদি ইত্যাদি, এটাতে তার ততটা আগ্রহ ছিল না, বা হয়তো বুঝতেও, মানে এক একজনের টাইপ থাকে না, লেখাপড়া নিয়ে থেকেছে, অতটা ইয়ে করেনি আর কি। বাট আমি মানে এসব ব্যাপারে শিক্ষিত হয়েছি বন্ধুদের দ্বারাই, একেবারে বন্ধুরাই শিক্ষিত করে তুলেছে। তো এটুকু বুঝতে পেরেছিলাম বাড়ির আবহাওয়াতে যে এরকম কিছু হলে বাবার থেকে এটাকে লুকিয়ে রাখতে হবে, বাবাকে জানানো চলবে না, এবং ওইটা গোপনে গোপনে করতে হবে, এরকম একটা গোপনীয়তা মেনটেন করতে হবে। সেটা বন্ধুদের কাছেও বুঝেছি, বা মাকেও যখন চোখ মেলে দেখতাম যে হ্যাঁ মায়েরও এরকম একটা হয়েছে, মা লুকিয়ে লুকিয়ে রাখছে ইত্যাদি ইত্যাদি। তো জাস্ট একটা মাস হয়েছে কি হয়নি, মা বুঝতে পারলেন যে আমার এরকম হয়েছে, এবং আমাকে তখন গড়িয়াহাট থেকে তার এক বান্ধবীর মাধ্যমে আমাকে তখনকার দিনে ওরকম ধরনের প্যান্টি কিনে এনে দিল, যে যেখানে ওই প্যাড তো ছিল না, কাপড়ের ছোট টুকরো করে ওটাকে পরা যেতে পারে, কারণ আমার প্রাথমিক ভাবে আমাকে ওই কাপড়ের টুকরোই ব্যবহার করতে হয়েছে। তো সুতরাং এই ব্যাপারটা প্রথমটা এরকম একটা ছিল, এবং এটা এমন ভাবেই ভেতরে মজ্জাগত হয়ে গেছিল যে কোনো একটা সময় যখন আমি ক্লাস 8-9-এ পড়ি, আমার ভীষণ চেহারা খারাপ হয়ে যাচ্ছে, আমি রক্তাল্পতায় ভুগছি, আমার খুব অ্যানিমিয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো সেই সময় আমার বাবা, আমার সত্যি আমার বাবাও আমার খুব ক্লোজ ছিলেন, বাবা একদিন আমাকে জিজ্ঞাসা করেছিলেন এই ব্যাপারে যে তোমার কি ওই পিরিয়ড সংক্রান্ত কোনো সমস্যা হচ্ছে বা কিছু। আমি একদম পুরো কেঁদে ফেলেছিলাম যে বাবা কেন জিজ্ঞাসা করছে, বাবু কেন জিজ্ঞাসা করছে। আমি এত লজ্জা পেয়েছিলাম, এবং আমার এমন একটা অদ্ভুত ফিলিং তখন হয়েছিল যে আমি কেঁদে ফেলেছিলাম। হ্যাঁ, যে কেন জিজ্ঞাসা করছে, এটা তো ছেলেদের জিজ্ঞাসা করার কথা নয়, এটা তো মা মাসি দিদিমা এরাই এরাই বলবে বা ইত্যাদি ইত্যাদি। তারপরে যখন মানে এটা আরো হয়েছে ছোটবেলা থেকেই, একেবারে মা বাবা আমি তিনজনে, মা স্কুলের শিক্ষিকা ছিলেন, একদম গার্লস স্কুল, সেই স্কুলেই পড়েছি। বাইরের যে ইয়েটা এক্সপোজারটা তেমন ভাবে হয়তো ছিল না। তারপরে যখন 11-12-এ আমি পড়তে গেলাম বাইরে, তখন বুঝতে পারলাম যে না, এই ব্যাপারটা এরকম নয়। তখন আবার অনেক বেশি অ্যাডভান্স, কারণ তখন আমি ভলিবল খেলছি, বাস্কেটবল খেলছি, এনসিসি করছি, ওরকম পিরিয়ডস এর টাইমে হলে তো হবে না। তো তখন নিজে গিয়ে দোকানে, কাকু ছিল একজন বেশ কাছের কাকু, তাকে গিয়ে বললাম কাকু কি করা যায় বলো তো, এইরকম হলে তো আমাকে বাদ দিয়ে দেবে খেলা থেকে ইত্যাদি ইত্যাদি। তো তিনি আমাকে তখন ট্যাম্পনের হদিস দিয়েছিলেন, যে একটু কস্টলি, জনসন অ্যান্ড জনসনের এরকম ট্যাম্পন আছে, অনেক স্পোর্টসে যারা আছে মেয়েরা দেখি আমার দোকান থেকে নিয়ে যায়। এটা বেলেঘাটা সিআইটির মোড়ের একটা ওষুধের দোকান। তো তুমি কি এটা কিনতে পারবে? ঠিক আছে, মায়ের কাছ থেকে বা হাত খরচের টাকা বা সামহাও ওইটা আমি জোগাড় করে আমি ট্যাম্পন কিনলাম, কারণ তখন আমি টিউশন করি, বোধহয় মায়ের থেকে নিয়ে নি, টিউশনের টাকা দিয়ে কিনেছিলাম। কিনে নিয়ে তারপরে দেখলাম এটা ইউজ করা মানে ভীষণ সুবিধাজনক। মানে তখন আমি 11-এ পড়ি, তখনই আমি ট্যাম্পন ইউজ করতে শিখে গেছি। মানে আমার শুরুটা হয়েছিল একেবারে একেবারে কাপড় ছেঁড়া দিয়ে। তারপরে একটু বড় হওয়ার পর স্কুলেই যখন 7-8-এ পড়ি, তখন বন্ধুরা বললো এই বাবা এটা কেন এরকম করছিস, প্যাড ইউজ কর, প্যাড কিনতে পাওয়া যায়। আমার এক বান্ধবীর বাড়িতে প্যাড তখন মেয়েরা তৈরি করতো, ব্যান্ডেজের কাপড় দিয়ে ভেতরে তুলো দিয়ে প্যাড তৈরি করতো। তো সেই 10 টাকা দিয়ে ও আমাকে আঁচলের তলায় লুকিয়ে প্যাড এনে দিত। তো সেইভাবে প্যাড ইউজ করতাম, বাট আমার প্যাড ইউজ করতে খুব মানে আনকমফোর্টেবল মনে হতো, আমার পা ঠা ছুলে টুলে যেত। সো ওই ক্লাস 11 থেকে আমি ট্যাম্পন ইউজ করেছি, এবং আমার এটা থেকেছে খুব নর্মাল ওয়েতেই বন্ধ হয়ে গেছে অ্যাট দ্য এজ অফ 53। তো আমি শেষ পর্যন্ত ট্যাম্পন ইউজ করেছি, আমার কোনো এটাতে অসুবিধে হয়নি। পরবর্তীকালে আমার হাজবেন্ডই কিনে এনে দিয়েছে, যে আমার ট্যাম্পন লাগবে তুমি কিনে এনে দাও। ওকেও কোনোদিন বলতে শুনিনি যে না এই দোকানে গিয়ে এটা বলবো বা ইয়ে করব, সেটাও না। আমার ছেলে বড়, হ্যাঁ একই বাথরুম ইউজ করছি,
ট্যাম্পন নর্মালি বাথরুমে তাকে থাকতো, ও কোনোদিন জিজ্ঞাসা করেনি আমাকে যে এটা কি বা কিসে লাগে, আমাকেও কোনোদিন বলার দরকার হয়নি যে এই সমস্ত। আর যেহেতু আমার এখানে বাড়ি, আমার শ্বশুর বাড়িতে ওই পিরিয়ডস হলে ঠাকুর ঘরে যাওয়াটা নিষেধ ছিল, বাট ওই রান্না বান্না জলের হাঁড়ি ধরা ঠরা গুলোতে কোনোদিন কোনো নিষেধাজ্ঞা ছিল না। তারপরে যখন আমি আমার হাজবেন্ডকে নিয়ে চলে এলাম এখানে, হ্যাঁ ঠাকুর ঘরটা না কেন যেন আমিও এই বেড়াটা টপকাতে পারিনি। আমারও কোথাও বোধহয় একটা সেই ইয়েটা রয়েছে, সব করেছি সব, আর কিছুই মানিনি, বাট একেবারে সরাসরি ঠাকুরকে দেওয়া, ঠাকুর ঘর আছে অবশ্য, আমি ঠাকুর পুজো টুজো করি খুব কম, কিন্তু তবুও মানে ওই সময়টায় কেন যেন আমি পারিনি। হয় ছেলেকে বলেছি একটু দিয়ে দাও ঠাকুরকে, দিয়ে দে, বা হাজবেন্ডকে বলেছি তুমি আজকে ঠাকুরটা দিয়ে দাও, বা কাজের মেয়েকে বলেছি ঠাকুরটা দিয়ে দে। ওরা কোনোদিন আমাকে জিজ্ঞাসা করেনি, ছেলেও জিজ্ঞাসা করেনি, ছেলের বাবাও জিজ্ঞাসা করেনি, কারণ সবাই জানতো যে এই কারণেই হচ্ছে। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমরা সবাই মোটামুটি শহর কেন্দ্রিক মানুষ, এবং সেখানকার ফ্যামিলিতে বেড়ে উঠেছি, আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি। বাট যেহেতু আমি সুন্দরবনে কাজ করি, আমার একটা এনজিও আছে, প্রতিনিয়ত সুন্দরবনের মেয়েদের সঙ্গে আমার ওঠা বসা, এই মেয়েদের হাইজিন, এই মেনস্ট্রুয়াল এই সময়ে তাদের কিরকম ভাবে থাকা উচিত, তাদের কি করা উচিত, এই ব্যাপারগুলো ওরা কিচ্ছু জানে না। কারণ ওরা ওই অবস্থাতেও কিন্তু একদম নোনা জলে 6 থেকে 7 ঘন্টা নদীতে থেকে বিন কাঁকড়া ধরে। এবং ইদানিং দেখা গেছে সুন্দরবনের মেয়েদের সার্ভাইকাল ক্যান্সারের ইয়েটা অনেক বেড়ে গেছে, যবে থেকে নোনা জল ঢোকা শুরু হয়েছে। ফলে এই নোনা জলে ওরা রেগুলার নেমে কি করবে, পিরিয়ডসের সময়ও ওরা নামে, এবং এখনো সেইভাবে গ্রামে গঞ্জে যে প্যাড বা ইত্যাদি সেইগুলো কিন্তু হয়তো ওপর হয়েছে, একটু যেগুলো শহর ঘেঁষা সেই জায়গাগুলোতে হয়েছে, কিন্তু প্রত্যন্ত এলাকা যেমন ধরুন গদখালি থেকে যখন আমরা সুন্দরবনে যাই, ওখান থেকে লঞ্চে প্রায় 4.5 ঘন্টা যেতে হয় লাহিড়িপুর ওই জায়গাগুলোতে, ওখানকার মহিলাদের মধ্যে কিন্তু পিরিয়ডসটা ওরা বোঝে, মাসিক হয়েছে ওরা বোঝে, এখনো কাপড় ইউজ করে, কিন্তু কতটা স্বাস্থ্যকর ভাবে সেটাকে ব্যবহার করতে হয় এটা কিন্তু ওরা জানে না, এই অ্যাওয়ারনেসটা ওদের নেই। কয়েকদিন আগে আমি দেখলাম কুলতলিতে বোধহয় কোনো একটা এনজিও থেকে ওখানকার একটা ছোট্ট মেয়েদের গোষ্ঠী নিয়ে ওরা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছে এই পিরিয়ডস নিয়ে, মেয়েদের পিরিয়ডস নিয়ে, যে এই সময় কিরকম থাকতে হয়, কি পরিচ্ছন্নতার প্রয়োজন হয়, বা কোনগুলো করা উচিত, কোনগুলো করা উচিত নয়, এবং এই সংক্রান্ত সংস্কার সুন্দরবনের মেয়েদের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর রকমের সংস্কার রয়েছে, এবং সেগুলো যে কি অস্বাস্থ্যকর, এবং সেগুলো যে ওদের প্রাত্যহিক জীবনকে কিভাবে বিপর্যস্ত করে তোলে, সেটা কিন্তু মানে যাদের এক্সপিরিয়েন্স হয়েছে তারাই বুঝতে পারে। তো সেখানে আমি সবার কাছে একটা ইয়ে করব, যদিও এটা একদম কমপ্লিটলি আড্ডা ছলেই বলছি, যে আমরা সবাই সবার এক্সপিরিয়েন্স বলছি এখানে, এবং যৌথ পরিবার, একদম নিউক্লিয়ার ফ্যামিলি, হ্যানা ত্যানা ইত্যাদি, সেখানে ট্যাম্পনের কথা আসছে, প্যাডের কথা আসছে, হিউমিলিয়েশনের কথা আসছে, সব আসছে, কিন্তু আমি সবাইকে ভাবতে অনুরোধ করব যে এই প্রত্যন্ত, বিশেষ করে সুন্দরবনের যে প্রত্যন্ত এলাকাগুলো, সেখানকার মেয়েরা কিন্তু এখন পুরুষদের সঙ্গে পুরো কাঁধে কাঁধ মিলিয়ে ওরা মিন ধরে, কাঁকড়া ধরে, এবং সেক্ষেত্রে হাজবেন্ডরা তো আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রে টাইগার উইডোজ রয়েছে, সংসারের দায়িত্ব তার কাঁধে, তার বয়স হয়তো 27 বছর 28 বছর, সে ওই রকম ভাবে জলের নেমে ইয়ে টানছে, নৌকো টানছে, কিন্তু ওই সময়ে নোনা জলে থাকলে ওই অবস্থায় তার শারীরিক যে কি বৈকল্য ঘটতে পারে, কি সমস্যা হতে পারে, সেগুলো সম্বন্ধে কিন্তু ওরা কিচ্ছু জানে না। ইনফ্যাক্ট আমরাও যে খুব বেশি জানি তা নয়, শুধু এইটুকু বলতে পারি যে এই নোনা জল ঢুকে যাবার ফলে সার্ভাইকাল ক্যান্সারের হারটা কিন্তু অনেকটা বেড়ে গেছে,
এটা বোধহয় আমাদের ভাবার দরকার। এই সংক্রান্ত একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম যদি করা যায়, সেটাও বোধহয় এই আড্ডা থেকে উঠে আসা একটা পজিটিভ ইয়ে হবে আর কি, ভাইব হবে। থ্যাংক ইউ। হ্যাঁ, নিশ্চয়ই। একটি মেয়ে সে সুন্দরবনের উপরে একটি লেখা দিয়েছে, সে মেয়েটি কি জয়েন করেছে আজকে আমি জানি না। লাভলি, লাভলি সম্ভবত লাভলি হাজরা। না, লাভলি বোধহয় ট্রেকিং আছে, কিন্তু যোগমায়া জয়েন করেছে। যোগমায়া তো বাঘ বিধাবাদের নিয়ে কাজ করেছে, সুন্দরবন নিয়ে অনেক কাজ করেছে। যোগমায়া, তুমি কিছু বলবে? তুমি একটু বলো, 2-3 মিনিট একটু বলো। যোগমায়া আছো তো? হ্যাঁ ম্যাম, আমি আছি। হ্যাঁ, একটু বলো। একটু বলো যেগুলো সুমিতাদি যে আশঙ্কার কথাগুলো শোনালেন, হ্যাঁ, সুন্দরবনের মেয়েদের, বিশেষত নীল ধরা মেয়েরা যারা নোনা জলে থাকছে, হ্যাঁ, তোমার তো খুব প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে, তুমি 2-3 মিনিট একটু বলো। ম্যাম, আমি ওখানে যখন আমরা তো সুন্দরবনে প্রায় সময় যাই, এবং ওখানে মানুষজনের জীবিকাই একটাই, জঙ্গল করে খাওয়া, জঙ্গল বা নদীতে মাছ কাঁকড়া ধরা, জঙ্গলে মধু ভাঙা, সমস্ত কিছু নিয়ে তাদের জীবিকা। সেখানে পুরুষরা যেমন যায় জঙ্গলে জীবিকা করতে, তেমনি মহিলারাও যান। কিন্তু মহিলারা বেশিরভাগ সংখ্যক নোনা জলে নেবে মাছ কাঁকড়াটা ধরেন। তাদের যখন পিরিয়ডস হয় তারা সেই অবস্থায় যায়। সুমিতা ম্যাম যে কথাটা বলছিলেন যে দিনে 7-8 ঘন্টা ওই জলেতেই তাদের কেটে যায়, ফলে তাদের ওই শারীরিক রোগটা বেশি বেশি আর কি। তাদেরকে যখন হ্যাঁ বলো। তাদের যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তারা ওই সময় কি ব্যবহার করেন, বা সেই সময় তারা বন্ধ কেন, ওই নদীর জলে যাওয়া কেন বন্ধ করে না, তাদের তো একটাই উত্তর যে আমরা না গেলে খাবো কি। তাদের তো দিনে যার ওই মাছ কাঁকড়া ধরেন ওই দিয়েই তাদের জীবিকা, মানে হয়তো দিনে একটা দিন চলে, সেই দিনে হচ্ছে গিয়ে যে মাছ কাঁকড়া ধরে সেটা বেচে সেই অর্থ দিয়েই তাদের সেই দিনটা চলে। ফলে তারা যেতে বাধ্য হয়। তারা প্যাড কেনার টাকাও সেভাবে হয় না বলে তারা প্যাডও কেনেন না, কাপড়টাই বেশিরভাগ ইউজ করে। হ্যাঁ, আরেকটা একজন আমাকে বলছিলেন যে এইরকম অবস্থায়, মানে যখন তার ঋতুস্রাব চলছে সেই অবস্থায় জলে নেমে কাজ করছে, রক্তের গন্ধে কুমির বা কামট জাতীয় কিছু চলে এসেছে এবং মেয়েটিকে টেনে নিয়ে চলে গেছে, এরকম এটাও হয়। এটাও ঘটে, তাই তো? হ্যাঁ ম্যাম, এটাও ঘটে। আচ্ছা, তার মানে তুমি তুমি কি ওদের নিয়ে কাজ করছো যোগমায়া? হ্যাঁ ম্যাম, আমি এমফিলে কাজটা করেছি এবং তাদের সাথে যোগাযোগ তো সবসময়ই আছে। পরবর্তীকালে আরো বড় করে কাজ করার ইচ্ছাও আছে। ম্যাম, জঙ্গলে যাওয়ার নিয়মও অনেক কিছু আছে, কিন্তু সেখানে তাদের যখন পারিবারিক কোনো উপার্জনের সোর্স থাকে না, তখন তারাই ওই অবস্থায় যেতেও বাধ্য হয়। যেমন জঙ্গলে গেলে মাথা আঁচড়ানো যায় না। ম্যাম, আমার একটু জ্বর, তো ওই জন্য আমার কথা বলতে হয়তো একটু অসুবিধা হচ্ছে, তবুও আমি বলছি যে ওখানে গেলে অনেক নিয়ম আচার পালন করতে হয়। মাথা আঁচড়ানো যায় না, তেল মাখা যায় না। যেমন বাড়িতে একটা পুজো অসৌচ হলে যেমনটা হয়, ঠিক তেমনটাই জঙ্গলে গেলে বা নদী পথে গেলে তারা ওই নিয়মটা পালন করে, কিন্তু সেক্ষেত্রেও তারা যেতে বাধ্য হয় যখন তাদের পারিবারিক কোনো সোর্স থাকে না উপার্জনের। তাহলে সুমিতাদি যে সমস্যাটা দিয়ে শেষ করেছিলেন এবং যোগমায়া খানিকটা বিস্তারে বলল, ওর শরীর খারাপ বলে ও আজকে হয়তো খুব কমফর্টেবল নয়, সেটা একটা এমন সমস্যা যেটা আমরা ঠিক শহরে বসে আমরা অনুভব করতে পারি না, কারণ একমাত্র সেই জায়গায় নিজেকে যদি না দাঁড় করানো যায় তাহলে বোধহয় সেই সমস্যাটা বোঝা কখনোই সম্ভব নয়। কিন্তু তার আগে আরেকটা কথা উঠে আসছিল, মহালয়াদি যখন বলছিলেন যে মা বললেন যে এত তাড়াতাড়ি বড় হয়ে গেলি, এটা ভাবতেও পারছি না, এত তাড়াতাড়ি বড় হয়ে গেলি। হ্যাঁ, এই কথাটা
অনেকেই কিন্তু শুনেছে এই যে পিরিয়ড হওয়ার সঙ্গে বড় হয়ে যাওয়া, এবং বড় হয়ে যাওয়ার মানেই হচ্ছে কিছু রেস্ট্রিকশন তার উপরে আরোপিত হলো। এটা এটাকে কিভাবে এটাকে দেখেছেন? হ্যাঁ, এই আমাদের সঙ্গে অনেক পুরনো লোকেরা আছেন। আগে আমি একটু দেবযানী হাত তুলেছে, দেবযানী সেনগুপ্তার কথা শুনে নি, তারপরে আমি একটু সিনিয়রদের রিকোয়েস্ট করব। দেবযানীর পরে কলাপি সেনও হাত তুলেছেন। আপনারা দুজনে অল্প অল্প বলুন, তারপরে দেবযানী সেনগুপ্ত আপনি আগে বলুন। হ্যাঁ, আমি দেবযানী সেনগুপ্ত। হ্যাঁ, আমার একটু একটু ভিডিওটা আরডি অন করুন। আচ্ছা, ওকে, এক সেকেন্ড। দেখতে পেলে ভালো হতো। হুম, আচ্ছা, মধুমিতা হ্যাঁ। মজুমদার, অনেকেই হাত তুলেছে, ঠিক আছে। হুম, হ্যাঁ, আমি একদমই যেটা সুমিতাদি বললেন, যে আমি একদমই বাবা মা আমি দাদা এরকম একটা পরিবারে বড় হয়েছে। তো আমার একটু আগে পিরিয়ড শুরু হয়েছে। আমার এখনো মনে আছে দিনটা, যে আমি তখন ক্লাস 4-এ পড়ি, 80 সাল এরকম হবে। আমি একটা টেপ জামা পরে আমি আমার বাবা আর দাদার পাশে শুয়ে ডিগবাজি খাচ্ছিলাম। তো সেই ডিগবাজি খাওয়ার সময় আমার মা আমার প্যান্টে দেখতে পান এবং মা ডেকে নিয়ে যান। এর আগে এই যে প্রসঙ্গটা উঠছে, আমি জানতাম কিনা, আমার নিজের থেকেও আমার পরিবারে আমি খুব কনজারভেটিভনেস দেখিনি। মানে আমার বাবা, আমার পিরিয়ডের সমস্যার সময় বাবার সঙ্গে আমার খুব অ্যানিমিয়া হয়ে গেছিল। বাবা জানতেন, মা বাবার সাথে ডিসকাস করতেন, আর আমি খুব বাবার আদুরে ছিলাম বলে বাবাকে গিয়ে সব বলে দিতাম। মা যা যা হাইজিন মেনটেন করতে বলতেন, আমি সেগুলো গিয়ে বাবাকে বলে দিতাম। খুব ছোট ছিলাম তো, তখন পড়ে পড়ি, বুঝতাম না। আর বাবা ভীষণ মানে একটু লজ্জা পেতেন, কিন্তু বাবা বলতেন হ্যাঁ তুমি মামুনি, তুমি মা যা বলছে সেটা করো, বুঝিয়ে বলতেন। কিন্তু আমি যেটা বুঝি, যে আমি যখন 3-তে পড়ি, আমি হঠাৎ একদিন জেনে ফেলেছিলাম এটা। আমি দেখছিলাম একটা দেওয়াল আলমারিতে মা প্যাড লুকিয়ে রাখছেন। আহ তো আমি মাকে তখন জিজ্ঞাসা করি, তখন মা আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলেন, আমাদের যেমন ইউরিন হয় শরীর থেকে, সেরকম স্বাভাবিকভাবে মেয়েদের একটা রক্ত বেরিয়ে যায়, এটা সেটার জন্য। সেটা তো মা বুঝিয়ে বলেন, কিন্তু আমি এখন বড় হয়ে বুঝি, মা ছোটবেলায় স্কুল শিক্ষক ছিলেন। মা ছোটবেলাটা মার কখন পিরিয়ড হচ্ছে, যখন মেড সার্ভেন্ট থাকছেন না, মা সমস্ত কাজ করছে, আমরা কিন্তু কোনোদিনও বুঝিনি বা মায়ের দিকে চোখ দিইনি, ভাবিনি মার কষ্ট হচ্ছে কিনা। সেকেন্ডলি, আমাদের তখন যিনি মেড ছিলেন, তিনি কিন্তু, আমার মা স্কুলে চলে যেতেন, তিনি আমার সব সামলাতেন। মানে অত ছোট বাচ্চা, প্যাড পরিয়ে দেওয়া থেকে শুরু করে সমস্ত করতেন। আমার খুব অ্যানিমিয়া হয়ে গেছিল, কিন্তু তিনি কিন্তু কাপড় ব্যবহার করতেন। আশ্চর্য একটা মানে ক্লাস ডিফারেন্স এখানে হয়ে গেছিল। আমার মা কিন্তু প্যাড ব্যবহার করতেন, তিনি কাপড় ব্যবহার, এবং তিনি যে কোথায় সেই কাপড় শুকোতে দিতেন, কিভাবে ব্যবহার করতেন, আমি জানতে পারিনি। এখন আমার মেয়েদের আমি জিজ্ঞাসা করি, লক্ষ্মীকান্তপুরের বাড়ি, তারা তারা কিন্তু বলে স্বাস্থ্যকর্মীরা দিয়ে যায়। তারা যেহেতু কলকাতায় থাকে, সল্টলেকে থাকে, তারা প্যাড ইউজ করে। কিন্তু সবচেয়ে বেশি আমার যেটা বুকে লাগে, আমি জানি না, আমার একটি মেয়ে কিছুদিন আগেও ঘর মুছতো, তার খুব কষ্ট হতো, তার যখন পিরিয়ড হতো প্রচন্ড ব্লিডিং হতো। সে প্রথমটা আমাকে বলতে পারতো না, ছুটি নিত। তারপরে একদিন সে আমাকে বলল, প্রথম আমি তাকে মপ কিনে দিলাম। আমাদের কিন্তু এগুলো সম্বন্ধে একটু নিজের ঘর থেকে, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তারপরে আমি তাকে তার সেই কাজটা বন্ধ করে, আমি যিনি একটু কম বয়সী, যিনি পারবেন, যার শরীর অত খারাপ হয় না, তাকে দিলাম, যে তুমি করো, তুমি ওকে কাজটা, আমি ওকে বললাম যে না, তার জন্য তোমার মানে স্যালারি কিছু কমবে এরকম ব্যাপার না, তুমি এটা করো। তো এইরকম ছোটখাটো ব্যাপার আছে। আরেকটা জিনিস, আমি ঋষিতা দি আর আমি একই স্কুলে পড়েছি, আমি কিন্তু স্কুলে খুব সহায়তা পেয়েছি। অর্থাৎ আমি যখন দিদি যখন বলছিলেন যে স্কুলেও খুব একটা নিষিদ্ধ ব্যাপার, এরকম ব্যাপারটা কিন্তু একজন সন্ন্যাসিনী ছিলেন, তিনি আহ যখন আমার প্রচন্ড পিরিয়ড হচ্ছে এবং আমি স্কুলে যেতে পারছি না, 17 দিন 18 দিন আমি এপাশ পিচ্ছি ওপাশ পিচ্ছি, পিরিয়ড হচ্ছে, তখন ওই সন্ন্যাসিনীকে গিয়ে কিন্তু আমার মা বলেছিলেন, উনি যখন এই জন্য স্কুলে আসতে পারছেন না, উনি কিন্তু নিয়মিত আমার খোঁজ নিতেন। তোমার পিরিয়ড হয়েছে, পিরিয়ড হলে তোমার খুব কষ্ট হয়, উনি আমাকে একভাবে শিক্ষা দিতেন। হ্যাঁ, তো সেটা আমার মনে হয়, একজন সন্ন্যাসিনীও কিন্তু কোথাও একটা মেয়ে হয়ে যাচ্ছেন, এদের এই জেন্ডার ডিভিশনটা এরা কাটিয়ে উঠতে চান, কিন্তু কোথাও কিন্তু তিনি একজন মেয়ে হয়ে তখন আমাকে মায়ের মতো গাইড করেছেন স্কুলে, এবং একটা বয়সের পরে আমিও আমার বান্ধবীদের গাইড করেছি।
আরেকটা জিনিস বলে আমি শেষ করবো, ছোট কথায়, আমার 40 বছর বয়সে হিস্টেরেক্টমি হয়ে যায় এবং পিরিয়ড বন্ধ হয়ে যায়। অ্যাট দ্যাট টাইম আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম, খুব কি বলবো, দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। এখন আমি 55, যে তাহলে কি আমার যৌবন চলে গেল? কারণ তখন আমি বিবাহিত মেয়ে, আমার মানে জীবনের সমস্ত কিছুই কি চলে গেল? এই যে অ্যাংজাইটিটা, এটা নিয়েও আলোচনা করার সময় এসেছে। আমি তখন আমার এক গাইনোকোলজিস্ট বন্ধু আছে, তার সাথে কথা বলি। তিনি, এবং অনেক কিছু পড়ি, ব্রিটিশ আইডিয়া এবং আমেরিকান আইডিয়া। ব্রিটিশ আইডিয়া খুব কনজারভেটিভ, তারা মনে করে যে এই ধরনের হিস্টেরেক্টমি হওয়া মানে মেয়েদের এই যে জন্ম দেওয়ার ক্ষমতা চলে যাচ্ছে, মানে মেয়েদের যৌন ক্ষমতাও চলে যাচ্ছে, যৌন আনন্দ লাভ করার ক্ষমতাও চলে যাচ্ছে। আমেরিকান থিওরি কিন্তু তা বলে না, তারা মনে করে যে না, এর সাথে কোনো সম্পর্ক নেই। এবং আলটিমেটলি আমার ওই বান্ধবী, যিনি গাইনোকোলজিস্ট, আমার থেকে একটু সিনিয়র, তিনি আমাকে বলেন এটা একটা মেন্টালিটি। কারণ এই ফেজটা 40 বছর বয়সে বা 52 বছর বয়সে সবার আসবে, কিন্তু কেউ মানসিকভাবে যদি বৃদ্ধ হয়ে পড়তে চায়, সে বৃদ্ধ হয়ে পড়তে পারে। আর কেউ যদি না চায়, সে যদি পূর্ণ নারী থাকতে চায়, তাহলে তার কিন্তু কোনো অসুবিধা হবে না। এবং আমার জীবনে কিন্তু এরপরে কোনো রকমের অসুবিধা হয়নি। মানে আমার নিজের কনজারভেটিভনেসটাকে আগে তো নিজেকে সরিয়ে দিতে হবে, সেই অনুযায়ী আমি আমার হাজবেন্ডকেও কাউন্সেলিং করেছি, এবং আমার কিন্তু কোনো অসুবিধা হয়নি। এইটুকু। জয়ন্তী সেন হাত তুলেছেন, আমি আগে ওনাকে বলবো। দিদি আপনি। জয়ন্তী দি এসেছেন। জয়ন্তী দি আমাদের মধ্যে সবচেয়ে বর্ষিয়ান। উনি মানে আরেকটা পরিচয় হলে উনি সমিতা দির মা। আর খুব ভালো, মানে এখনো পর্যন্ত কিন্তু দারুণ, মানে আমরা আলোচনা শুনছি, মানে দারুণ আলোচনা এগোচ্ছে, আড্ডা খুব ভালো জমেছে, নিজের গতিতেই এগোবে, নিজের গতিতেই এগোচ্ছে। ঠিক, এবার জয়ন্তী দি বলবেন। কলাপি সেন, মধুমিতা মজুমদার এরা হাত তুলেছেন। ঠিক আছে, ঠিক আছে। আপনি বলুন জয়ন্তী দি। জয়ন্তী দি আপনি বলুন। আমার বিশেষ কিছু বলার নেই, আমি খুব শর্টেই বলবো। আমার বয়স 83, কাজেই তোমাদের সবাইকার থেকে অন্তত 1 কি 2 জেনারেশন আগেকার মানুষ আমি, এবং আমি ব্রাহ্ম পরিবারের। এবার আমি, আমার বোন আর আমার ভাই 3 জন একসঙ্গে জন্মেছি, ট্রিপলেট। আমি আর আমার বোন আমরা একসঙ্গে সবকিছু করেছি, একসঙ্গে, মানে ছোট দাদার থেকে। আর কটকে আমরা ছিলাম তখন, আমার বয়স বোধহয় 12, আমাদের বয়স 12। আমাদেরও মা কোনোদিন কিচ্ছু বলেনি। একদিন তখন আমরা পায়জামা পরতাম, একদিন পায়জামা একটা স্টেন দেখে মা আমাকে খুব বলছে, এটা কিসের স্টেন হয়েছে তোমার পায়জামায়? আমি বলছি আমি তো জানি না, আমি তো কিছুই জানি না। তখন মা হঠাৎ রিয়েলাইজ করেছেন, তখন আমাকে ঘরে নিয়ে গেছেন, ঘরে নিয়ে গিয়ে বোঝাচ্ছেন যে পিরিয়ড মানে কি। আর এদিকে আমার বোন তো ভীষণ, মানে কোনোদিন এমন কিছু হয়নি যা মা আমাকে বলেছে আমার বোনকে বলেনি। সে তো দরজার মুখে কোন বাইরে দাঁড়িয়ে আছে। তখন মা রিয়েলাইজ করলেন যে আমি তো, আমার কাছ থেকে তো শুনেই নেবে, কাজে 2 বোনকে ডাকলেন ভিতরে, ডেকে বললেন যে এটা এরকম হয়, মাসে মাসে তোমাদের হবে, এটাকে পিরিয়ড বলে, বলে সব বুঝিয়ে টুঝিয়ে শুধু একটাই কথা বলেছিলেন, যেহেতু আমরা 3 ভাই বোন একসঙ্গে জন্মেছি, আমার ভাইয়ের সব বন্ধুদের সঙ্গে আমরা প্রচুর খোলামেলা, মানে একসঙ্গে ডাঙ্গুলি খেলেছি, মার্বেল খেলেছি, সবকিছু। তো সেইটাই একমাত্র বলেছিলেন যে ছেলেদের সঙ্গে এখন বেশি মিশবে না। তাছাড়া আমাদের বাড়িতে কোনো ইয়েও ছিল না, মূর্তিও ছিল না, পূজার ঘরও ছিল না, কোথাও যাওয়ার কোনো রেস্ট্রিকশন ছিল না, জল খাওয়ার কিচ্ছু কোনো রেস্ট্রিকশন ছিল না। খালি ওই একটাই কথা বলেছিলেন যে ছেলেদের সঙ্গে এখন বেশি মিশবে না, সেইটাই। আর তারপরে বিয়ের পরে তো আমারও স্বামীর সঙ্গে কোনো এই ব্যাপার নিয়ে কোনো লুকোচুরি কিছুই ছিল না, মানে টোটালি খোলা। আমি শান্তিনিকেতনে পড়েছি, আমার বন্ধুদের সঙ্গে আমরা কখনো এই নিয়ে যে খুব একটা আলোচনা করেছি ওরে বাবা যে পিরিয়ড, কিছুই না। নর্মালি হতো, সবারটাই হতো, যখন হতো তখন আমরা, আমাদের কাপড় দিয়ে দিতেন মা, সেই কাপড়গুলো পরে পুড়িয়ে দিতেন, সেইভাবেই আমরা করেছি। কাজেই আমার সত্যি কথা বলতে কি, এটা নিয়ে কোনো একটা সাংঘাতিক কিছু আমার অসুবিধা কোনোদিন হয়নি। আমার স্বামী তো এই না, আমি আমার মেয়ের যখন হলো, আমি আমার মেয়েকে যখন বলতে গেলাম, আমার মেয়ে বললো মা আমি সব জানি, কিছু বলতে হবে না।
এই বললাম, আর কিছু বলার নেই। ঠিক। হ্যাঁ কলাপি তুমি বলো। আমি এখানে সবার মধ্যে বোধহয় মিড সিনিয়র গ্রুপেই পড়বো। আই ওয়াজ বোর্ন ইন 1981। দাদু ডাক্তার ছিলেন, ঠাকুমা, আমি যৌথ পরিবারে বড় হয়েছি শালকিয়ায়। ঠাকুমা ভীষণই সিম্পল হাউসওয়াইফের গেটআপেই দেখেছি সারা জীবন। খুব বড় লোকের বাড়ির মেয়ে হলেও সারা জীবন মোটা শাখা পলা লোহা আর মোটা করে সিঁদুর আর একটা সিঁদুরের টিপ। কিন্তু তিনি বিয়ের আগে বেনারস হিন্দু ইউনিভার্সিটি নিয়ে গান নিয়ে পড়াশুনো করতে শুরু করেছিলেন। যথেষ্ট সম্ভ্রান্ত পরিবার। কিন্তু তার সঙ্গে ছিল আমার বাবার সেজো কাকিমা, কাকা কাকিমা, এবং সেজো কাকিমার মেয়ের বিয়ে হয়েছিল একটি মারওয়াড়ি ফ্যামিলিতে। এটা বলার একটা কারণ আছে, কারণ মারওয়াড়ি একটা কালচার আমি ছোট্ট বলবো, যেটা আমার পার্সোনালি খুব পছন্দ। আমার যখন 13 বছর বয়স তখন আমার পিরিয়ড হলো। মা সেদিন ছিলেন না। মোটামুটি জানতাম, কারণ খুড়তুতো বোনের আগেই হয়ে গেছিল, ওর বোধহয় 10-11 বছর বয়সে হয়েছিল বলে তখন একটা খুব এক্সাইটমেন্টের জায়গা এটা। আমার কাছে ভীষণ এক্সাইটমেন্টের জায়গা ছিল যে আমার কবে হবে। আই ওয়াজ ভেরি ইনকুইজিটিভ অ্যাবাউট ইট। 13 বছর বয়সে যখন হলো, মা ছিল না বাড়িতে, ঠাকুমা আমাকে সঙ্গে সঙ্গে খুব স্মার্টলি ওয়াশরুমে নিয়ে গেলেন। একদম পুরোনো কাপড় ছিঁড়ে বাড়িতে তুলো দিয়ে কি সুন্দর করে স্যানিটারি ন্যাপকিন তৈরি করতে হয় সেটা তো শেখালেন আমাকে, শিখিয়ে আমাকে একদম পরিয়ে টরিয়ে দিলেন। তারপরে মজার ব্যাপারটা হলো, বাবার এই কাকিমা, উনি শান্তিপুরের মহিলা। উনি মানে দাদু যেহেতু ডাক্তার ছিলেন, খুবই মানে ঠাকুর দেবতা হেনা তেনা কোনোদিনই আমি আমার বাড়িতে অ্যাজ সাচ দেখিনি, আমার ডিরেক্ট ইউনিটে আমি দেখিনি। কিন্তু বাবার কাকিমা পুজো আচ্ছা করতেন, সবই করতেন। হঠাৎ দেখলাম যেই জানতে পারা গেল যে আমার পিরিয়ড হয়েছে, তখন বাবার কাকিমা আমাকে ডেকে নানা রকম ডুজ অ্যান্ড ডোন্টস বললেন। নাম্বার 1 ছিল, ভাড়ার ঘরে ঢুকবে না যেখানে ঠাকুর আছে। আজ থেকে তুমি তোমার বাবার সঙ্গে শোবে না, বাবা মার খাটে একসঙ্গে খাটে শোবে না। কারণটা বলা হলো না, কিন্তু তার সঙ্গে ডাইকটমি হচ্ছে, বলা হলো যে বাবা যেন, বাবা বা জাটুতো দাদা বা বাড়ির আলাদা অন্য পুরুষ মানুষরা কেউ যেন জানতে না পারে যে আমার কি হয়েছে। 3 দিন আমি সারা জীবন কোনোদিন, আমার কাছে এটা খুব খটকা লেগেছিল, কারণ সারা জীবন আমি কোনোদিন ভূতের ভয় বাবা মাকে ছেড়ে শুইনি। সেখানে একই ঘরে অন্য আরেকটা খাটে আমি শোবো, তো আমার বাবা যখন প্রশ্ন করবে আমাকে যে তুই আজকে ওই খাটে শুচ্ছিস কেন, আমি কি উত্তর দেবো, সেই উত্তরটা কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়নি। হয়তো অনেক বাচ্চা মেয়েকেই এরকম ডাইকটমাস সিচুয়েশনে ফেলা হয় এবং তাদের কোনো উত্তর কি দিতে হবে এরকম ফলস পজিশনে সেটা বলা হয় না। এবার এই মারওয়াড়ি ফ্যামিলিতে বিয়ে হওয়ার কথাটা বলার কারণ হচ্ছে, আমি ছোটবেলা থেকে দেখেছি, অনেক বাড়িতে হয়তো এরকম নিয়ম আছে আমি জানি না, কিন্তু আমাদের বাড়িতে আমি দেখেছি, বা জেনারেলি বাঙালি বাড়িতে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে, আমাদের কিন্তু রান্নাঘরে ঢোকা নিয়ে কোনো রেস্ট্রিকশন নেই। মারওয়াড়িদের আমি দেখেছি, যেহেতু আমার ভীষণ ক্লোজ একটা অ্যাসোসিয়েশন মারওয়াড়ি কমিউনিটিটা, সেটা আমি ওই জন্য ওই কমিউনিটিটা বলতে পারি। আমি দেখেছি যখন আমার বেস্ট ফ্রেন্ডেরও পিরিয়ড হয়েছে, ও রান্নাঘরে ঢুকতো না, জলটা অব্দি ওর ভাই ওকে এনে দিত। কিন্তু তখন সেই ওই 13-14 বছর বয়সে আমার এই প্রশ্নটা খুব আসতো মাথায় যে তাহলে এরা বাড়িতে কি বলে। কারণ ঠিক 3টে দিন বা 4টে দিন, যার যেরকম শরীরের ব্যবস্থা, সেই 4টে দিন তারা কি বলে পুরুষ মানুষদের। কারণ আমাকে তো স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল, বলবে না পিরিয়ড হয়েছে বা তোমার পিরিয়ড হয়, এটা বলবে না কাউকে। তাহলে তারা কি বলে। তো মজার একটা খুব শুনেছিলাম আমার বন্ধুকে বলতে, আমার বন্ধুর ভাই ওকে বলছে, আমায় বলছে একদিন, বলছে, আমি বলছি পানি লাও চিন্টু, তখন বলছে যে दीदी आज पानी नहीं दे सकती आपको क्योंकि दीदी को कौआ छू गया। ওর ভাইটা ছোট ছিল 5 বছরে। তো এইভাবে এটা বলা হতো। আর আমার পিসির কথাটা বলার কারণ হচ্ছে, আমার পিসিকে দেখতাম রান্না করতো না, তখন আমার পিসে মশাই রান্না করতেন। এবং সেটা আমরা এত জেন্ডার ইকুয়ালিটি, কুকিং হ্যাজ গট নাথিং টু ডু উইথ জেন্ডার, এগুলো নিয়ে আমরা আজকাল স্পেশালি কোভিড এর পরে খুব আলোচনা পর্যালোচনা করছি ঠিকই, কিন্তু এইটা আমি নিজে দেখেছি মারওয়াড়ি ফ্যামিলিতে মহিলাদের যখন পিরিয়ড হয় তারা কিন্তু অফিসিয়ালি তারা কিচেনে যায় না,
কিচেনের কোনো এমনকি বাসন যেটাতে খায় তারা, সেটাও কিন্তু একটা পুরুষ মানুষ নিয়ে গিয়ে মেজে দেয়। তারা কিন্তু রান্নাঘরে ঢোকে না। এবং সেটা সে হাইজিনের জন্যই হোক বা কালচারাল একটা কারণেই হোক, এইভাবে আমি দেখেছি। এবং সেইখানে কিন্তু এই পিরিয়ডের মাধ্যমে আমি দেখেছি তাদের বাড়ির যে মেল মেম্বার্স আছে তারা কিন্তু খুব ছোট থেকে, মা হোক বা বোন হোক, তার পিরিয়ড হয়েছে বলে তারা কিন্তু পুরুষ মানুষ হিসেবেও তারা রান্নাঘরে কিন্তু বেসিক রান্নাগুলো তারা করতে শেখে। এটা কালচারের মাধ্যমে কিন্তু একটা মানে ভীষণ একটা অস্ট্রাসাইজড একটা সিচুয়েশন মহিলাদের জন্য তৈরি হয়ে থাকলেও, যেটা আমার খুব একটা আপত্তিরই জায়গা। কিন্তু সেই অস্ট্রাসিজমের জন্য দেখা যাচ্ছে একটা পুরুষ মানুষ কিন্তু ফ্যামিলিতে রান্নাটা শিখে নিচ্ছে। আর আমরা এই যেটা বলছিলেন দেবযানীদি বললেন একটু আগে যে তারা কোথায়, তারা মানে কাজের লোক যিনি ছিলেন তিনি যখন স্যানিটারি ন্যাপকিনের জায়গায় তিনি নিজে কাপড় ইউজ করতেন, সেই কাপড়গুলোকে কি করতেন, কোথায় শুকোতে দিতেন তিনি জানতেন না। এবং এক্ষুনি জয়ন্তী ম্যাডাম, আই গেস মিসেস সেন যখন বললেন, আমার ঠিক আগে যিনি বললেন ম্যাডাম, যে পুড়িয়ে দেওয়া হতো কাপড়গুলোকে, আমি ঠিক আমার ক্ষেত্রেও জানি না ঠাকুমা কাপড়গুলো কি করতেন। তবে আমরা এত কথা বলছি তো যে গ্রামের দিকে ওরা প্যাড ইউজ করে না, ওরা কাপড় ইউজ করে, উপায় নেই, হ্যানা ত্যানা। আমাদের এখানেও কিন্তু স্যানিটারি মানে ডাইকটমিটা মজার ব্যাপার। পুরুষ মানুষদের জানাবো না আমার পিরিয়ড হয়েছে, এবং অদ্ভুত একটা টার্মিনোলজি ইউজ করা হয়, সেটা হচ্ছে শরীর খারাপ হয়েছে, কোট আনকোট শরীর খারাপ হয়েছে। এবং সেই প্রত্যেক মাসে তার শরীর খারাপ হচ্ছে, তারা পুরুষ মানুষকে, ইভেন হাজবেন্ড হোক বা বাবা হোক, তাদের আমরা জানাবো না, তাদের আমরা ডিসকাস করবো না। এটা নাকি কোট আনকোট ভীষণ লজ্জার ব্যাপার যে একজন পুরুষ মানুষ জানতে পেরেছে একটা বাড়ির একটি মেয়ে বা বউয়ের বা বোনের নাই হোক, বউ বা মেয়ে ভীষণ ক্লোজ, তাদের দুজনের মধ্যে কারোর পিরিয়ড হয়েছে তারা জানতে পারবে না। কিন্তু আমি যে ফ্ল্যাটটাতে শিফট করেছি, এটা একটা ভীষণ জঘন্য একটা ইনসিডেন্ট। আমি 3 বছরের মধ্যে শিফট করে, 3 বছর হলো শিফট করেছি, 3 বছরে আমি অদ্ভুত একটা জিনিস দেখেছি। তারা পিরিয়ডের কথা বললে তারা একদম মুখ লুকিয়ে চলে যায় যে এই মহিলা এরকম ঔদ্ধত্য কেন, এরকম অসভ্যের মতো পিরিয়ড করে চিৎকার করছেন কেন। কিন্তু স্যানিটারি যখন সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার হয়েছে তখন দেখা গেছে একটা পুরো পাইল, একটা বিশাল বড় পাইল, কিছু না হলেও 150 থেকে 200 স্যানিটারি ন্যাপকিন হ্যাজ বিন ফ্লাশড ইনটু দ্য সেপটিক ট্যাঙ্ক। কিন্তু সেখানে যখন আমি চিৎকার করে বলছি যে এটা আমি হাইজিন একটা কমপ্লেন করে দেবো, তখন দুজন এসে বললেন আমার তো পিরিয়ড হয় না, কারুর না কারুর তো হয়, কর্পোরেশন থেকে এসে তো ডেফিনেটলি ফেলে দিয়ে যাচ্ছে না সেপটিক ট্যাঙ্কে। কিন্তু যাদের হয়, যারা হয়তো ফেলেন, তারা সব কিন্তু দরজা জানলা বন্ধ করে দিলেন, কারণ এই মহিলা চিৎকার করে করে রাস্তায় দাঁড়িয়ে কর্পোরেশনের ক্লিনারদের সামনে বলছে যে স্যানিটারি ন্যাপকিন কি করে ইউজ করতে হয়, আপনারা যদি না আসেন আমার কাছে আসুন, আমি শিখিয়ে দেবো। ধন্যবাদ। আচ্ছা, মধুমিতা মজুমদার হাত তুলেছিলেন, আপনি আছেন? হ্যাঁ হ্যাঁ আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্লিজ। শুভ সন্ধ্যা সবাইকে। হ্যাঁ, মানে আমি ভিডিওটা একটু অফ রাখছি, মানে একটু আচ্ছা ঠিক আছে। শুভ সন্ধ্যা সবাইকে। আমি অভিজ্ঞতার কথাগুলো শুনছিলাম এবং অফকোর্স অনেকগুলোই আমরা সবাই রিলেট দেখেছি। আমার মানে 2-3টে জিনিস মানে বোধহয় পথ চলতে এই মানে এই নারী শরীরের এই অভিজ্ঞতার ফলে যেটা হয়েছে, যেটা আমার মনে হয় যে খুব ছোটবেলা থেকে যেটা আমার মনে হতো যে এই দিনগুলোতে কিভাবে আমরা নিজেদের মানসিক এবং শারীরিক ভাবে ঠিক রাখতে পারি, এই নলেজটা আমাদের কিন্তু খুব একটা থাকতো না। মানে 10-11 বা এই 12-13 বছরের মধ্যেই যখন এই প্রক্রিয়া যখন শুরু হয়, তখন বলা যেতে পারে যে অতটা ডেভেলপমেন্ট হয়ে থাকে না। সেই জন্য শুধু এই হয়তো এখন এই প্যাডটাকে ব্যবহার করতে হবে ইত্যাদি বলা হয়, কিন্তু আদারওয়াইজ মানে ফিজিক্যালি এটাকে কিভাবে ডিল করা উচিত বা না উচিত এই নলেজটা না থাকার ফলে, আমি স্পেশালি যখন গ্রাজুয়েশন করছিলাম আমি তখন দেখেছি যে অনেক সময় আমার বন্ধু বান্ধবরা তারা হয়তো পিরিয়ড হয়তো কোনো কারণ করছে, সেটা কিন্তু মানে খুবই মেডিকেল কারণে, সেটা গিয়ে কিন্তু
প্রথম প্রথম অ্যাড্রেস করছে না, বা সেটাকে কি করতে হবে বুঝতে পারছে না, মাকে গিয়ে বলতে হবে, বা সেটা যে মানে সেটা যে ঠিক নয়, বাকিদের সব খুব রেগুলারলি হচ্ছে, আমার রেগুলারলি হচ্ছে না, এই যে সবকিছুর যে একটা সিমিলার প্যাটার্ন থাকে না, সেগুলোকে নিয়েও কিন্তু খুব একটা বোধহয় আমাদের কোথাও একটা চর্চার অভাব থাকার ফলে হয়তো একটা, যখন আমরা একটু বড় হই, বন্ধুর কমিউনিটি তৈরি হয়, তাদের মধ্যে যখন ডিসকাশন হয়, তখন হয়তো কিছু জিনিসের জটগুলো খোলে বা সেগুলো হয়। স্পেশালি এখনো আমি দেখি নিয়ারিং মেনোপজাল উইমেনদের ক্ষেত্রেও দেখি যে সেই সময় লাস্ট কটা বছর এটা নিয়ে যে একটা সমস্যা, যে প্রবলেম, সেটা নিয়ে কিন্তু আমরা বড় হয়ে গেছি, অনেকটা শিক্ষিত হয়েছি, অনেক কিছু জানি, সেটা নিয়েও কিন্তু আমরা এটা যে মেডিকেল হেলথ অ্যাপ্রোচ করা উচিত, সেটাও কিন্তু অনেক সময় আমরা করে উঠি না। ব্যক্তিগত স্তরে আমি কখনো মানে এই ডাইকটমিটা ফেস করিনি, কেন মানে একটা নিউক্লিয়ার ফ্যামিলিতে থাকার ফলে আমার মার থেকে দেখেছিলাম, আমি দেখেছিলাম মাই ফাদার হ্যাজ বিন ভেরি সাপোর্টিভ। মানে এরকম সময় আমি বুঝতে পারতাম যে মার শরীরটা ভালো না, বা পারছেন না, বা হোয়াট এভার। আফটার আ সার্টেন পয়েন্ট আই ওয়াজ অ্যাওয়্যার যে মার কি কি সমস্যা হচ্ছে, সেটা নিয়ে কিন্তু আমি ওয়াকিবহাল থাকতাম। এবং আমার মনে আছে, বোধহয় আমি ক্লাস 10 বা 11-এ পড়ি, আমার একটা হেমোগ্লোবিন ডিপ হয়ে যায়। তখন কিন্তু ডাক্তারের কাছে নিয়ে গিয়ে, এবং এই পুরো এই যে আমার পিরিয়ডস বা ইত্যাদি নিয়ে আমার বাবাই কিন্তু খুব ডিসকাস করেন, এবং আই ওয়াজ নট অনলি কমফোর্টেবল, আমার কিন্তু একটা খুব আস্থার জায়গা ছিল, কারণ আমার মনে হয়েছিল এই পুরো ব্যাপারটা বাবা বোধহয় যতটা ভালো করে বোঝাতে পারবেন, আমার মা হয়তো মানে অতটা ওইভাবে পারবেন না। মানে এটা হয়তো আমার একটা মানে বাবার সঙ্গে সম্পর্কের জন্য বা আমার মানসিক ডিপেন্ডেন্সের জন্য হয়েছিল। আরেকটা জিনিস আমার যেটা মনে হয়, যে এই যে আমি কলাপির কথা শুনছিলাম, যে এই যে হিউজ ওয়েস্টেজ, বা এই যে এগুলোকে কোথায় ফেলবো, বা এটা নিয়ে যে আজও আমাদের একটা একটা কিরকম যেন মানে ঠিক সেটা একটা সার্টেন সুনির্দিষ্ট প্রসেস থাকবে, সেটা নিয়ে বোধহয় কোথাও আমরা নিজেরাও পৌঁছাতে পারিনি। আর অ্যাওয়ারনেস এর কথা যখন বলছি, এখন হয়তো এনভায়রনমেন্টালের দিক থেকে দেখতে গেলেও প্যাচ থেকে হয়তো এই ট্যাম্পুলস বা এইসব বিভিন্ন জিনিস ব্যবহার করার জায়গা, মানে আমি হয়তো মানে গ্রামাঞ্চলের মহিলাদের বা ইত্যাদি বা ইকোনমিক একটা ব্যারিয়ার থাকবে, সেগুলো জানি, তাদের পক্ষে হয়তো সেই এডুকেশন গুলো আমাদের চালাতে থাকতে হবে। কিন্তু আমরা যারা পারি, আমরা বোধহয় এই এই জায়গাগুলো কে নিজেরা বোধহয় অ্যাড্রেস করতে শুরু করতে পারি, মানে টু রিডিউস দিস কাইন্ড অফ রেসিডুয়াল ওয়েস্ট দ্যাট আকার্স। এবং একটা প্রসেস, মানে যখন একটা মেয়েকে বা কাউকে আমরা এর শেষে নিজের সন্তান হোক আর যাই হোক, যাকে যখন আমরা বুঝতে পারছি যে তার এটা হয়েছে, তাকে সে কিভাবে ভালো থাকবে, এটাকে কোথায় ডিসপোজ করবে, কিভাবে কমফোর্টেবল থাকবে, কিভাবে নিজের বডিকে বুঝবে, বা কোন ইন্ডিকেটরস গুলো কে দিয়ে বুঝবে যে এটা হয়তো মানে ঠিক নর্মাল তোমার একটা পিরিয়ড হলো না, এটা হয়তো একটা এক্সেসিভ দ্যাট নিডস সাম কাইন্ড অফ অ্যান অ্যাটেনশন। এই পুরো একটা হোলিস্টিক অ্যাপ্রোচ কিন্তু আমাদের রাখা উচিত। আর আশা করব যে মানে আমি আশা রাখি যে মানে আমরা যখন এগুলো এই ব্যারিয়ার্স গুলো ভাঙতে শুরু করেছি, সেখানে পুরুষরা কেন মানে মেয়েরা কেন, আমরা সবাই মিলে এই জিনিসটাকে একটা নর্মাল ব্যাপার। আমার 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 মনে আছে আমার একটা ঠাকুমার কথা, যেটা উনি বলেছিলেন যে এটা এটা হওয়াটা একটা মানে কি বলবো, একটা শরীরের জন্য ভালো, মানে 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 আই উড বি ইন পেন, মানে এটাকে আমাকে বোঝানো যে এটা হওয়াটা ভালো, তোমার একটা একটা খারাপ রক্ত বেরিয়ে গেল, মানে এরকম একটা দিয়ে বুঝিয়ে একটা কিছু পজিটিভ পজিটিভাইজ করা যেটাকে বলে, সেটা কিন্তু আমি অনেক সময় আমার এই পরিবেশ থেকে পেয়েছি। তার ফলে এটাকে খুব স্টিগমা হিসেবে দেখার কোনো জায়গা আমি কখনো খুব একটা পাইনি। আর ওই ওই ঠাকুরঘরের গণ্ডিটা যেটা বললেন, সেটা আমি বোধহয় পেরোতে পেরেছিলাম। তার অন্যতম কারণ আমার ঠাকুমা, আমার দিদিমা একটু রক্ষণশীল ছিলেন, কিন্তু আমার ঠাকুমা যেটা বলতেন যে আমি যদি বাকি 25টা দিন যদি ঠাকুরের জন্য পবিত্র হয়ে থাকতে পারি, এবং তিনি আমার মনে আছে ওই কামাক্ষার গল্পটাও বলেছিলেন, এবং বলেছিলেন যে বাকি 5টা দিনও
কিন্তু আমার শরীর কিন্তু বদলে যাচ্ছে না। এই এই কথাগুলো মানে মানে টু হ্যাভ আ কাইন্ড অফ আ পজিটিভ অ্যাপ্রোচ টু আ ভেরি ন্যাচারাল প্রসেস, মানে সেটা কিন্তু আমার একটা অভিজ্ঞতা বলা যেতে পারে। সো এটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম। থ্যাংক ইউ। আমি একটু কি বলতে পারি যেটা বলছিলেন ওই হ্যাঁ, খুব খারাপ সংক্ষেপে রক্ত বলো। বেরিয়ে যায়? হ্যাঁ, এখানে আমার মানে আমার মামার বাড়ির দিক থেকে দীক্ষিত ছিলেন ওনারা মোহনানন্দ মহারাজের, এবং আমি ওনাকে দেখেছি এবং আমি শুনেছি, আমি নিজে এই কথাটা শুনেছি, ওই যে ওই খারাপ রক্ত বেরিয়ে যাওয়া, এটা উনি নিজে কিন্তু একজন সন্ন্যাসী হয়ে পুজো করা হেনা তেনা এই করে, না আমি নিজে খুব একটা, আমার বাবার বাড়ির দিকটা ভীষণই মানে নাস্তিক বলে আমার কোনোদিনই এই ঠাকুর দেবতা, তারপরে আমার কনভেন্ট গ্রুমিং বলে আমার কোনোদিনই এই এই ব্যাপারগুলো আমার ছিল না, আমার গ্রুমিং এ আসেনি। কিন্তু আমি দিদার বাড়িতে আমি এইটা একটা ইনসিডেন্টে আমি শুনেছিলাম, উনি মোহনানন্দজি একবার এসছিলেন, তখন ওনাকে একজনকে বলতে শুনেছিলাম, তখন আমি খুব ছোট, কিন্তু উনি বলেছিলেন যে যদি খারাপ রক্তটা যখন শরীর থেকে বেরিয়ে যাচ্ছে কেন পুজো করতে পারবে না, তুমি তো উল্টে ওই সময়টা সব থেকে বেশি পবিত্র। এটাও কিন্তু মানে আমি একটা মানে একজন ধর্মগুরুকে এইটা বলতে আমি কিন্তু নিজে শুনেছি। আচ্ছা, সুতপা সেনগুপ্ত হাত তুলেছিলে। সুতপা আছো? হ্যাঁ, সুতপা আছো? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা। সুতপা একটু ওয়েট করো, অনিন্দিতাদি কথা হ্যাঁ, বলছেন, বলুন। হুম হুম, আচ্ছা আমি বলবো এখন। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। এই ভিডিও দেখি, ভিডিও অন করা যাচ্ছে কিনা। হ্যাঁ, আমি এখানে অনেকের চেয়ে অনেকটাই বড়, আমার 63 বছর বয়স হলো জাস্ট। আমার মনে পড়ে গেল এরকম কথা, আমি আসলে ছিলাম না, অন্য মিটিং এ ছিলাম, তাই সংক্ষেপে বলি। আমাদের বাড়িতে আমরা বড় হয়েছি মফস্বলে, বিষ্ণুপুরে। আমার বাবা মা দুজনেই ওখানে পড়াতেন, বাবা একটা ইঞ্জিনিয়ারিং পলিটেকনিকে, মা একটা স্কুলে। তো আমাদের বাড়িতে আরো অনেকে থেকে পড়াশোনা করতো। আমার এক জাটতুতো দিদি, আমার যখন পিরিয়ড হয়েছে তখন ওই প্রথম যখন ঋতু হয়েছে তার আগে, রজস্বলা হয়েছে তার আগে, আমার জাটতুতো দিদি তার আগের বছর বা 2 বছর, হ্যাঁ 1 বছর আগে, সে আমার থেকে বছর 3-4 বড়, কিন্তু তার হয়েছিল হয়তো এরকম 14 বছর কি 15তে, আর আমার 12 বছর বয়সে হয়েছিল। আমার 62 সালে জন্ম, আমার 74 সালে হয়েছিল, ঠিক 12 বছর বা 12.5 বছরে। আমি সেটা বলছি না, আমার মা যখন দিদির, জাটতুতো দিদির, আমার মায়ের কাছে বড় হয়েছে, সে একই স্কুলে পড়েছি, সে তার যখন প্রথম ঋতুস্রাব হয় তখন মা খুব সুন্দর করে তাকে বোঝালেন এবং আমাকেও ডেকে বললেন যে একেবারে বিজ্ঞান ভিত্তিক এতে একটা, যে যেমন গাছের ফুল হয়, পরিণত হলে গাছে ফুল হয়, তারপরে ফল হয়, পুরুষ এবং স্ত্রী ফুল, আমাদের লাউ কুমড়ো এই ধরনের উদাহরণ দিয়েও বললেন। বা পশুর মধ্যেও, রাস্তায় ঘাটে তো আমরা পশু টশুদের দেখতেও পাই, সেগুলো খানিকটা বলে যে এই যে তোমাদের শুরু হবে প্রতি মেষে, একদম বিজ্ঞানের কথাটাই বললেন, যে একটি করে ডিম, এরকম ডিম্বাণু সে মানে প্রস্তুত হয়ে থাকে। তখনও তো আমরা বায়োসায়েন্সে এইগুলো পড়ার বয়সটা হয়নি, আমার এই 11 বছর বয়সে আমাকে বুঝিয়ে দিয়েছিলেন এটা। ওরা অপেক্ষা করে কিন্তু বেরিয়ে যায় তারপরে। এটা কিন্তু আসল কারণ শারীরিক, যে প্রতি মাসে এই যে ডিমটা তৈরি হচ্ছে, সে অপেক্ষা করে, তারপরে ওটা নষ্ট হয়ে যাবে একটা সময়, সেই সময় তোমাদের এটা হবে। কিন্তু এটা খুব স্বাভাবিক একটা নিয়ম, এটা নিয়ে কোনো রকম কারোর সঙ্গে খারাপ ভাবে আলোচনা করবে না, বন্ধুদের সঙ্গে। অনেকে সেই সময় আমরা মফস্বলে বড় হয়েছি, তো এগুলো নিয়ে খুব একটা এও ছিল, অনেকের মধ্যে হয়তো ছিল এটাকে খারাপ ধরনের মনে করা হতো এইরকম, সেগুলো একটু বুঝিয়ে দিয়েছিলেন। আর 2-3টে জিনিস, আমরা খুব খেলাধুলো করতাম, প্রতিদিনই বিকেলে খেলতাম, তো বলেছিলেন খুব বেশি লাফালাফি খেলাধুলো এই দিনগুলোতে করো না,
শরীর খারাপ, অসুবিধা হতে পারে, ভারী জিনিস তুলো না, এগুলো বুঝিয়ে দেওয়া হয়েছিল। আমাদের বাড়িতেও পুজো আচ্চাটা হতো না। আমার বাবা, যদিও আমাদের আদি বাড়িতে মানে বাবারা সব দীক্ষিত ছিলেন একটা সময়, কিন্তু নানা রকম দেখে বাবা পরে আর ঠাকুর দেবতা পুজো টুজো আমাদেরও করতে দেয়নি, ফলে ওইসব জিনিসগুলো খুব একটা ছিল না। এমনি সন্ধ্যাবেলা ধূপ জ্বালানো হতো, কি একটু শাঁখ বাজানো হলো, ওইটুকুনি। কোনো ঠাকুরের কিচ্ছু মূর্তি টুর্তি ছিল না, ফলে ঠাকুর ঘরে যাওয়ার ব্যাপারটা ছিল না। তবে দেখেছি মামার বাড়িতে বা আমাদের আদি বাড়িতে, যেটা জয়েন্ট ফ্যামিলি আমাদের কলকাতায় ছিল, সেখানে ওগুলো খানিকটা নিয়ন্ত্রণ ছিল, যে শরীরটা ভালো না। তবে এই প্রসঙ্গে বলি, ওই সেই সময় ঠাকুরের কাজ না করে, ঠাকুরের কাজ আমাদের করার দরকার হতো না কিছু, তবুও মানে শুনতে পেতাম আর কি, এগুলো কানে আসতো। আর একটা জিনিস, এই যে আর একজন বললেন মোহনানন্দজির কথা, আমরা একটা জায়গায় ওষুধ নিতে যেতাম বাগনানে, এখন মারা গেছেন তিনি অনেকদিনই, সাধু বাবা বলতেন সবাই তাকে। তো আমার মারাও তার কাছে 108 বছর বেঁচে ছিলেন, খুব ভালো কবিরাজ ছিলেন, খুব ভালো ওষুধ দিতেন, কবিরাজি ওষুধ। আমার এক সময় ভীষণ টাইফয়েড হয়ে বারবার হাতে করা ওষুধ বলে দিতেন, পরিমাণ নিজে তৈরি করে খেতে হয়েছে। আমি শান্তিনিকেতনে পড়াশোনা করেছি যখন হস্টেলে থেকে, তখনও আমি সেই ওষুধ তৈরি করে খেয়েছি। এমনি একদম ওই হিংচে বাটা বলছি, এটা প্রসঙ্গক্রমে বলছি, বাসক কথা না। আমার যা সমস্যা ছিল সেসব নানা ধরনের অনুপান দিয়ে কিন্তু তিনি তিনি নিজে সাধক ছিলেন অনেকদিন। ওই হিমালয় এখান ওখান বাড়ি ছেড়ে, খুব ডাবলে মেয়ে, ছোটবেলায় এতে পড়াশোনা করেছেন, গোল্ড মেডেলিস্ট ক্যালকাটা ইউনিভার্সিটি। তারপরে বাড়ি ছেড়ে বেরিয়ে এক সময় সাগ্নিক ব্রাহ্মণ হয়েছিলেন অনেকদিন, ওইরকম ভাবেই পড়াশোনা করতে। তখন তাকে বলতে শুনি, কিন্তু তিনি দীক্ষা টিক্ষা বোধহয় জীবনে দুজনকে দীক্ষা দিয়েছিলেন, একজন বা দুজনকে, কোনো প্রচার ছিল না। তবে গ্রামের মানুষ, বাগনানটা তখন ওই জায়গা, যে জায়গাটায় থাকতেন গ্রাম মতো, অনেকেই আসতো। উনি ওই সাধনা করতেন, একটা কালী ঠাকুর বা যাই হোক, উনি সাধক ছিলেন, কিন্তু ওষুধপত্র নিতে যেত, অনেকে পরামর্শ নিতে যেত। তাকেও এই কথাটাই বলতে শুনেছি, যে এটা তো শরীরের একটা স্বাভাবিক ব্যাপার, এটাতে তো কোনো নেই, এটা তো একটা বিজ্ঞানের নিয়ম, এটা শরীর থেকে অপেক্ষা করছে ওইরকমই একটি ডিম, তারপরে সেটা বেরিয়ে যাচ্ছে। কাজেই ঠাকুরের কোনো কাজ না করা, এটা কোনো বাধা নেই, ঠাকুরের কাজে কোনো বাধা নেই, কোথাও মন্দিরে যাওয়ার কোনো বাধা নেই। ফলে আমরা ছোট থেকে এইগুলো থেকে সংস্কার মুক্ত ছিলাম। আর একটা কথা, আর একটা জিনিস বলেছিলেন, সেটাও এই সচেতন করার জন্যই, যে সব সময় খেয়াল রাখবে কোন তারিখে হচ্ছে মাসের, এবং পরের মাসে কারোর 30 দিনে হয়, কারোর 28 দিনে হতো, যেমন আমার 28 দিন পেরোলে হতো। আবার এরকমও হয়েছে এগিয়ে গেছে কোনো মাসে পেছিয়ে গেছে। এই তারিখটা মনে রাখতে বলতেন, তারিখটা খেয়াল রেখো কোন মাসে হচ্ছে, দরকার হলে ক্যালেন্ডারের তারিখ দিয়ে রেখো, যদি গন্ডগোল হয় পরে আবার সেটাকে দরকার হলে, যেমন ডাক্তারের কাছে। মানে আমরা ছোট থেকে এইটা খুব ভালো লেগেছিল, যে কিছু জানি না অথবা হঠাৎ হয়ে গেল ভয় পেয়ে যাওয়া, এসব কোনো ব্যাপারই ছিল না। আমার দিদিকেও শিখিয়ে দিয়েছিলেন, যখন বুঝতে পারছেন, কেননা অনেক সময় এই পিরিয়ড হওয়ার আগে একটা সাদা স্রাব হতে থাকে, সেটা হতে, বা যখন ওর বয়স হয়ে আসছে, এরকম সময় হচ্ছে, তখন তাকে জাতীয় দিদিকেও বলে দিয়েছিলেন। আর আমার তখনও তো একটু দেরি আছে বোধহয়, আমার তার বছর দেড়েক বাদ হয়েছে, আমাদের শিখিয়ে দিয়েছিলেন। কিন্তু এগুলো নিয়ে কোনো বাজে আলোচনা বন্ধু বান্ধবদের সঙ্গে করবে না, সকলেরই হয় স্বাভাবিক, এরকমই একটা ব্যাপার ছিল। আর একটু পরে দেখেছি, যেমন আমার ভাইজি টাইজি যখন, মানে পরের জেনারেশন, আমার একটি ছেলে, সেজন্য তাকে এইগুলো শেখাতে হয়নি। কিন্তু সে একদিন, এইটা প্রসঙ্গে বলছি, শুধু ঋতুযাপন না, ছেলেদেরও তো বেশ কিছু প্রশ্ন থাকে, সে একদিন এসে জিজ্ঞেস করলো, এখানে পড়ে শান্তিনিকেতনে পাঠভবনে, তখন তার ক্লাস 8 হবে। সে জিজ্ঞেস করছে আমাকে যে মায়ের পেটে তো আমি জন্মেছি, কিন্তু বাবার সঙ্গে কি সংযোগ, আমি বাবারও ছেলে কেন? তো তাকে স্পষ্ট করে বুঝিয়ে দিতে হয়েছে আর কি, কেননা তার প্রশ্নের জবাব দিতে হয়েছে। তখন আমাদের একটু অস্বস্তি লেগেছে, হঠাৎ এরকম প্রশ্ন করবে ভাবিনি, কিন্তু না, বলতে হবে তোমাদের।
তো এখনকার ছেলেমেয়েরা তো আরো অনেক সচেতন। আমি এই প্রসঙ্গে এটার জন্য বললাম, সে প্রশ্ন করেছে এবং আমাদের স্পষ্ট করে তাকে বলতে হয়েছে। এটা একটা। আর আমার ভাইজিকে দেখেছি, আমার ভাই আমার থেকে 2 বছরের ছোট, তো তার মেয়েকে, সে কিন্তু বাবার মানে তাকেও ছোটবেলা থেকে বোঝানো হয়েছে এবং এ হয়েছে বলে সে সবটাই বাবার সঙ্গে। এখন আর এই সংকোচটা অধিকাংশ এখনকার ছেলে মেয়েদের মধ্যে নেই, এবং এটা উচিত। বিজ্ঞান ভিত্তিক ভাবে স্কুলে যেমন খানিকটা শেখানো উচিত স্কুল লেভেল থেকে, মনে হয় ছেলে মেয়েদের মধ্যে এই গোপন করো, এ করো, এটা করো না, এটা একটা নোংরা জিনিস, এই ধারণাটা একদম মুছে ফেলে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি নিয়ে এটা শেখানোটা ভীষণ দরকার। হ্যাঁ, এইগুলো আমার নিজের মনে হয়েছে। 2-একটা প্রসঙ্গ নিজের শুনতে শুনতে অনেক কথাই মনে পড়ে হয়তো, কিন্তু এই দুটো বললাম। আর উনি যেটা বললেন গলাপি, যে স্যানিটারি ন্যাপকিন, আমরা ছোটবেলায়, হ্যাঁ দুটো জিনিস বলি, আমাদের ছোটবেলায় তো সত্যি স্যানিটারি ন্যাপকিন তখন বেরোয়নি ছোটবেলায়, তখন ওই কাপড় ভাঁজ করে, তো কাপড় কিছু একদম খুব পরিষ্কার সাবান দিয়ে এসে, আমরা যেহেতু কোয়ার্টার্সে থেকেছি, অনেক জায়গা ছিল, শুকোতে দেওয়ার অসুবিধা ছিল না, রোদে শুকিয়ে রাখা হতো কিছুদিন, তারপরে ফেলে দেওয়া হতো। হয়তো 2বার ব্যবহার করলাম, ফেলে দিলাম, কেননা অত অভাব ছিল আমাদের, অত কাপড়ের যোগান দেওয়া সম্ভব ছিল না বাড়িতে 3-4 জন মেয়ে। এটা আমার এখন মনে হয়। আমরা যখন হস্টেলে এখানে পড়তে এসেছি তখন স্যানিটারি ন্যাপকিন ব্যবহার এসে গেছে। 80 সালে আমি উচ্চ মাধ্যমিক পাশ করে ভর্তি হয়েছি এখানে, বিশ্বভারতীতে হস্টেলে থেকেছি, ততদিনে স্যানিটারি ন্যাপকিন এসে গেছে, আমরা ব্যবহার করতে পেরেছি। আর এই এখন দেখি বাড়ির মধ্যে এগুলো খুব সহজভাবেই বোঝানো হয়, শেখানো। আমার পরিবারের অভিজ্ঞতাটুকুনি আমি বললাম, অন্যদের কিন্তু সকলকে এই বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি নিয়ে এটা যে একটা খুব স্বাভাবিক ব্যাপার, সেটা ছোট থেকে একটু বুঝিয়ে দিলে সকলেরই সুবিধা হবে। অনেক ধন্যবাদ আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। হ্যাঁ, থ্যাংক ধন্যবাদ ইউ আপনাকে। অনিন্দিতা দি। আচ্ছা, হ্যাঁ, অপর্ণা, সুতপা, সব্যসাচী, আমি 3জনকেই দেখতে পাচ্ছি। ওরা হাত আচ্ছা সব্যসাচী মানে কিন্তু আমার মামিমা, হ্যাঁ, রত্না মামিমা। তো মামিমা খুবই মানে বয়স্ক শুধু না, মামিমার একটু শরীরটা খারাপ যাচ্ছে, খুবই কাশছেন, তো মামিমাকে যদি একটু আগে ছেড়ে দিই। মামিমা তুমি বলো। হ্যাঁ, তারপরে মামিমা। অপর্ণা এবং সুতপা। হ্যাঁ 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 হ্যাঁ, বলো মাইমা, তোমার কথা শোনার জন্য আমরা বসে আছি। হ্যাঁ বলো, একটু কেসে কেসেই বলো, কোনো অসুবিধা নেই, বলো। হ্যাঁ 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 হ্যাঁ। আসলে মানে আমি অনেক, যখন প্রথম দিনের কথাটা বলতে পারি, সেটা খুব একটা বিভৎস আর কি এক্সপিরিয়েন্স। সারাদিন কেঁদেছিলাম। যাই হোক, আমি মামার বাড়িতে বড় হয়েছি, তো আমার মাসি আমাকে উদ্ধার করে সবকিছু শিখিয়ে টিকিয়ে দিয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে কি, ওই 3-4টে দিন আমার কাছে প্রত্যেক মাসেই প্রচন্ড কষ্টকর লাগতো, প্রচন্ড। মানে স্কুল যেতে চাইতাম না, এবং শারীরিক খুব কষ্ট হতো। কোমরের দড়িটা এত জোরে বাঁধতাম যে কোমরটা কেটে যেত, এবং একটা ভীষণ আনইজিনেস। হ্যাঁ, বেশিরভাগ সময় কোথাও বসে থাকতাম বা শুয়ে থাকতাম, এবং বাড়ির অন্য যারা ছিল, মামা দাদু, তারা তো ক্ষণে ক্ষণে এসে জিজ্ঞেস করছে কি হয়েছে। তো তাদের তো বলতে পারতাম না, নিজেই বলতে পারতাম না। কেউ বলেনি বললো না, কিন্তু আমি নিজেই বলতে পারতাম না। তো না, ভাল লাগছে না, পেটে ব্যথা হচ্ছে, অমুক হচ্ছে, এইসব। তো করতে করতে যখন আমি কলেজে যাই, তখন জানি না কে আমাকে শিখিয়েছিল, সেটা আমি ভুলে গেছি। কিন্তু ছোট্ট একজন বললেন না ডিসপোজ করার ব্যাপারে, তাই জন্য ভাবলাম আমি বলি যে তখন ছোট্ট কাপড় ছিঁড়ে ট্যাম্পুনের মতো বানিয়েছিলাম, এবং বানিয়ে সেটা পুশ করে ইউজ করতাম। মানে এত কমফোর্টেবল হয়ে গেলাম যে না কোনো পেটে ব্যথা, না কিছু। এবং ওটা লাগিয়ে দৌড়ো, যা ইচ্ছা করো, ট্রেনে করে কলেজ যেতাম। বন্ধুরা আমাকে একটু খাপাতো,
কিন্তু কোনোদিন কোনো রকম অসুবিধা হয়নি এবং ডিসপোজ করা খুব ইজি ছিল, খুব ছোট্ট একটা কাপড়। এরম করতে করতে বিয়ে হলো। ছেলে হওয়ার পর থেকে আমি ওই দোকান থেকে ওই ট্যাম্পুন কিনে ইউজ করা শুরু করেছি। আমাকে কেউ দেখে কোনোদিন মানে বুঝতে পারতো না যে আমার শরীর খারাপ হয়েছে, মানে পিরিয়ডস চলছে, কারণ খুব কমফোর্টেবল আমি কলেজ থেকে কাটাতে শুরু করেছি। আর একটা কথা হলো যে একজন বললেন যে 40-তে ওনার বন্ধ হয়ে যাওয়ার পর ওনার একটা মেন্টাল একটু অসুবিধা হয়েছিল। তো আমারও 45-এর মধ্যেই বোধহয় শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমি এত খুশি হয়েছিলাম, এত আমার আনন্দ হয়েছিল যা বলার নয়, যে কি বাঁচান বেঁচে গেছি। হ্যাঁ, মানে রিয়েলি তারপর থেকে আমি যেন মনে হচ্ছে ফ্রি বার্ড হয়ে গেছি। মানে এত বছর যেন মনে হচ্ছে আমি একটা, আমাকে কেউ বেঁধে রেখেছে। প্রত্যেক মাসের হিসাব, প্রত্যেক মাসে কখনো দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, এই পুজো, সেখানে নিজে থেকেই যেতাম না, কেউ বলতো না, কিন্তু আমি একটু পুজো পাজা এখনো করি, তো আমি ওটা মানতাম। হ্যাঁ, কিন্তু আমাদের কোনোদিন ছোটবেলার থেকে রান্নাঘরে যাওয়া বারণ ছিল না। আমরা রান্নাঘরে ঢুকতাম, রান্নাঘরেই বসে আমরা খেতাম, আমাদের কোনো রেস্ট্রিকশন ছিল না, জল নেবে না, এই নেবে না, এসব কিছু ছিল। তবে ঠাকুমা আমি দেখেছি আমার বিয়ে হওয়ার পরেও ঠাকুমা আমাকে কিচেনে ঢুকতে দিত না। ঠাকুমা একটু কড়া ছিল, বলতো না না তুই নোংরা, তুই ঢুকবি না, তুই পরিষ্কার নয়। কেন পরিষ্কার নয়, পরিষ্কার থাকলেও ঢুকতে দিত না। ঠাকুমার ওইটা একটা বাতিক ছিল আর কি। কিন্তু আমি তারপর থেকে সত্যি এত আনন্দে কাটিয়েছি, স্টিল নাও আমার খুব ভালো কেটেছে, মানে খুব একটা কষ্ট আমি করিনি। এবং ঠিক আছে, এইটুকু বলা। ছোট ছোট ট্যাম্পুন ইউজ করলে সত্যি কিন্তু অনেক সুবিধা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক মাইমা, ইউ, থ্যাংক ইউ মামিমা। খুব ভালো লাগলো। হ্যাঁ, আচ্ছা অপর্ণা তুই বল এবার। এরপরে সুতপা আছে, রিনি আছে। অপর্ণা বন্দ্যোপাধ্যায়, মানে আমি অপর্ণা নই আর কি, অন্য অপর্ণা আমার বলো। হ্যাঁ, না সুতপাটা একটু বিস্তারিত ভাবে শুনতে হবে। সুতপা, তুমি কিন্তু তোমার বাউল মহিলাদের নিয়ে বলবে। হ্যাঁ, কেউ যদি একটু দেশভাগের কথা কিছু একটু বলতে পারে। এই যে প্রচুর পরিমাণে উদ্বাস্তু হয়ে চলে এসেছিলেন অল্প বয়সী মেয়ে, মাঝবয়সী তপতিদি বলতে পারবেন, আমরা তপতিদির বক্তব্যটা শেষে রাখছি, তপতিদি বলতে পারবেন। হ্যাঁ, অপর্ণা বন্দ্যোপাধ্যায়। আর একটা প্রসঙ্গ শেষে, মানে একটা লাইনেই বলবো, সেটা শেষকালে, বা যাই হোক, সকলে আছেন তো। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমিও মানে আমার এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি। আমার একদমই জানতাম না, এটা বললে হয়তো খুব ভুল হবে, কিন্তু খুব পরিষ্কার করেও জানতাম না। কারণ একটু বন্ধু বান্ধবদের যাদের একটু আগে হয়েছে আমাদের থেকে, তারা একটু নিজেদের মধ্যে যে একটু ফিসফিস করে কথা বলে বা কিছু একটা, মানে একটা আন্দাজ মতো ছিল। একদম জানতাম না এরম না। তবে বাড়িতেও কেউ এটা নিয়ে খুব একটা কথা বলেনি। আমিও বলি যে আমিও যৌথ পরিবারেই বড় হয়েছি, কিন্তু আমার ঠাকুমা ছিলেন না, মা ছিলেন, কাকিমা ছিলেন। কাকিমা চাকরি করতেন, আর মাই বলতে গেলে মানে বাড়ির সমস্ত কিছু সামলাতেন, দায়িত্বে ছিলেন। এবং মা সেই সময়ের তুলনায় অনেকটা আধুনিক মনস্কও ছিলেন। তো আমার ক্লাস 7-এ ওই 12-12.5 বছর বয়সে প্রথম যখন হয় এরকম, নিজেই আমি বাথরুমের ছুটি ছিল, পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষা চলছে, তো যাই হোক আমি যখন দেখি এরকম ব্যাপার, আমি মাকেই ডেকেছিলাম। দুপুর বেলায় বাড়িতে মাই ছিলেন এবং আমাকেও মা খুব পরিষ্কার করে বলেছিলেন যে এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা এরম একটা খারাপ রক্ত, এটা বেরিয়ে যায়, এটা বেরিয়ে যাওয়াটাই স্বাস্থ্যকর, যত এটা স্বাভাবিকভাবে নেবে ততই ভালো, এবং এটা সব মেয়ের ক্ষেত্রেই হয়। তো এটা বলেছিলেন, কিন্তু একদম ভয় যে ছিল না তা বলবো না, একটা ভয় ভয় ছিল। আর এইটাও আমাদের একটু বলা হয়েছিল, এটা খুব সত্যি কথা, যে
বাড়িতে বড়দের বাবা মানে বড় পুরুষ মানুষদের বাবা কাকাদের এসব নিয়ে কথা বলবে না, এবং একটা ঠাকুর ঘর একটা ছিল এক কোণে, যে সেটা না গেলেই ভালো, এরকম একটা একটা কথা বলা হয়েছিল। অন্য কোনো রেস্ট্রিকশন কিছু করা হয়নি, বলা হয়নি। আমার চেয়ে 4 বছরের ছোট ছিল আমার খুড়তুতো ভাই, আমরা ভীষণই ক্লোজ ছিলাম তখন। কিন্তু এইটাও বুঝেছিলাম যে এই ব্যাপারগুলো ওর সঙ্গে কথা বলা যাবে না, বা মানে এটা বুঝেই গিয়েছিলাম যে এসব নিয়ে কথা বলবো না। তো আস্তে আস্তে এগুলোর সঙ্গে একটু অভ্যস্ত হয়েছি। হ্যাঁ, প্রথম দিকে আমরাও ওই কাপড় টাপড়ই ব্যবহার করেছি, একদম একদম প্রথমে কয়েক মাস এটা দেখেছি। তারপরে এবং এটাও আশ্চর্য হয়েছি ভেবে যে মা কাকিমারা কি করে এই, যদিও আমাদের বেশ একটু খোলামেলা বড় বাড়ি ছিল, ছাদ ছিল, বাগান ছিল বড়, কিন্তু তাহলেও কি করে তারা এটাকে ম্যানেজ করতেন জানি না। কারণ আমরাও সেটা বুঝতেই পারতাম না যে কখন তাদের কি হচ্ছে, কারণ রান্নাঘরে যাওয়ার রেস্ট্রিকশন ইত্যাদি তো ছিল না। আর আমার মা এর খুব একটা শরীর খারাপ কোনো রকম কাতরতা আমরা দেখিনি, ফলে মাকে সবসময় খুব অ্যাক্টিভ দেখেছি, ফলে বুঝতেও পারতাম না। আর আমার নিজের ক্ষেত্রে বলতে পারি যে প্রথম দিকে বেশ কিছুদিন, অন্তত বেশ কয়েক মাস আমার নিজেরই একটু আড়ষ্টতা ছিল। এটা মা বলে দিয়েছিলেন বা এরকম কিছু, বা বন্ধুরা বলছে তা না, কিন্তু আমার নিজে থেকেই এগুলো নিয়ে কথা বলতে বোধহয় একটা অস্বস্তি বোধ হতো। অনেক সময় নাচ শিখতাম তখন, বেশ অনেকদিনই তখন আমি নাচ করতাম। তো অনেক সময় দেখেছি যে নাচের স্কুলে কেউ কেউ এসেছে যারা বলছে যে আজকে নাচ করব না, এমনি একটু বসে দেখব। তো বসে ক্লাসে বসে আছে, যা শেখানো হচ্ছে হয়তো দেখছে, কিন্তু তারা নাচ করছে না। এই ব্যাপারটা একটু বড় হওয়ার পরে যখন বুঝতে পারলাম যে এইগুলোই কারণ, কিন্তু আমার কোনোদিনও এইটা কারুর কাছে বলতে হবে বা কেউ বুঝতে পারবে এইটা নিয়ে একটা অস্বস্তি ছিল। আর আমার সত্যি কথা বলতে কি কোনো প্রবলেম হতোও না। স্কুলের কোনো খেলাধুলার মানে ক্লাস থাকলে বা নাচ করলে বা পারফরমেন্স করলে, এগুলোতে কোনোদিন বাড়ির লোকও কেউ কোনোদিন আপত্তি করেনি, মা তো বলেনি। বা নাটক করেছি বা যা যা কিছু মানে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এগুলো সম্পর্কে কেউ কোনোদিন আমাদের বাধা দেয়নি। নিজের আস্তে আস্তেই এই আড়ষ্টতাগুলো একটু একটু করে কেটেছে। বোধহয় ৬-৭ মাস কাপড় টাপড় ব্যবহার করেছিলাম, তারপরে মা স্যানিটারি প্যাড ব্যবস্থা করেছেন, এনে দিয়েছেন। প্রথম দিকে মা কিনে দিতেন, একটু বড় হয়ে সেটাও প্রথম একটু অস্বস্তি থাকতো, অনেক সময় হয়তো একটু কাগজে লিখে নিয়ে গিয়ে দিয়েছি দোকানে, তারপর আস্তে আস্তে সেই আড়ষ্টতাটা কেটে গেছে, বুঝতে পেরেছি। তবে পরিস্থিতি কতগুলো বিষয়ে বুঝতে পারি, যেমন আমার পিসতুতো বোন আমারই বয়সী, আমরা যখন ক্লাস 9-এ পড়ি তখন আমার পিসি মারা যান। ওরা অনেকটা দূরে থাকতো, কোরাপুট সোনাবেদা মানে হিন্দুস্তান এরোনটিক্সে পিসেমশাই চাকরি করতেন। তো আমার পিসি ক্যান্সারে মারা যান। তো তখন ওরা বাবা আর মেয়ে দুজনে থাকতো একটা সময় পর্যন্ত। পরবর্তীকালে কলকাতায়ও পড়তে আসে। আমি কিন্তু ওর কাছে শুনেছি যে তখন ওটা আমাদের কাছে, আমরা কিন্তু আমি অসম্ভব বাবার সঙ্গে ক্লোজ ছিলাম। প্রতিটা বিষয় সারাদিনের সব ঘটনা বাবার সঙ্গে শেয়ার না করলে হতো না। কিন্তু এইটা কোথাও একটা নিজের মনের মধ্যেই সেইটা নিষেধাজ্ঞা হয়তো একটা ভেতর থেকে আসতো, ফলে এইটা নিয়ে কখনো কথা বলতাম না। কিন্তু তখন ওর কাছে কিন্তু শুনেছি যে ওর তো নিরুপায়, মানে যেভাবেই হোক ও বাবাকেই বলতো, বা ওর বাবাই ওর স্যানিটারি প্যাড এনে দিতেন অনেক অনেক বছর আগে। তখনও আমাদের মধ্যে বা আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে চট করে বাবারা জানতেন, এটা হয়তো সকলে জানে, কিন্তু বাবার সঙ্গে খোলাখুলি আলোচনা বা বাবা স্যানিটারি প্যাড এনে দিচ্ছেন, এই ব্যাপারগুলো প্রথম দিকে তখনও ছিল না, যেটা ওর ক্ষেত্রে হয়েছিল। আর কলাপি যিনি বলছিলেন যে মারওয়াড়ি সোসাইটির কথা, এটা আমি খুব কাছ থেকে দেখেছি। আমাদের বাড়িতে একটা সময় মারওয়াড়ি ফ্যামিলি একজনরা ভাড়া এলেন, তাদের ক্ষেত্রে দেখতাম যে ভদ্রমহিলা যে যখন ওনার হতো পিরিয়ডস এরকম 4-5 দিন, তখন কিন্তু ওনার একটি টিনেজার ছেলে এবং একটু ছোট মেয়ে আর হাজব্যান্ড। প্রথম দিকে দেখতাম যে ওনার হাজব্যান্ড রান্না করছেন,
ওনারা করতেন না, রান্নাঘরে ঢুকতেন না। আর আরেকটু বড় হয়ে দেখলাম যে মেয়েটি মানে বেশ বয়স কমই তখন তার, কিন্তু সেও রান্নাঘরে মানে মায়ের অসুবিধা হলে সেও রান্নাঘরে ঢুকে রান্না করে। আমাদের কিন্তু এটা কেউ বলতো না এবং আমি নিজে খুব একটা রান্না বান্নার দিকে খুব একটা যেতে চাইতাম না। ফলে আমরা কিন্তু ওইটার জন্য যে মা করছেন না আমাদের করতে হবে, ফলে শিখতে টিখতেও অনেক দেরি হয়েছে। আমরা তো রান্না বান্না শিখিনি ওই বয়সে। ওদের কিন্তু দেখতাম যে কম বয়সী মেয়েরা ছেলেরা তো বটেই সবাই এটা জানতো, মানে এই ব্যাপারটা যে মা এই কদিন কাজ করবেন না, মা এটা ঢুকবেন না। এটার ওই দুটোই আর কি, ভালো মন্দ যদি দুটো দিকই কিছু থাকে, যে এক হচ্ছে যে ছেলেরা অ্যাওয়ার যে তারা করবেন এই ব্যাপারটা, আবার এটাও একটা রেস্ট্রিকশন যে তারা রান্নাঘরে ঢুকবেন না। আমাদের ক্ষেত্রে এই রেস্ট্রিকশন ছিল না। পরবর্তীকালে এই সংস্কার যতটা সম্ভব ভেঙে বেরোনোর চেষ্টা করেছি। স্কুলে চাকরি করতাম একটা সময়, এখন কলেজে। সরস্বতী পুজো হবে, তার জোগাড় করা, ঠাকুর আনতে যাওয়া স্টুডেন্টদের সঙ্গে, সেটা পিরিয়ডস হয়েছে বা হয়নি এটা নিয়ে আদৌ মাথা ঘামাইনি। এবং পরবর্তীকালে আমার মেয়েরও একটু কম বয়সেই, মানে আমার থেকেও আর একটু কম বয়সে, জাস্ট 11, মানে ও ক্লাস 5 এর শেষের দিকে, তখন ওর এরকম যখন হয় ওকেও এটাই বুঝিয়ে বলেছিলাম। তো ওরা দেখেছে আমাদের চাইতে অনেক বেশি সহজ। ও ওর বাবাকে বলতে পারে যে আমাকে স্যানিটারি প্যাড এনে দিতে হবে বা এরকম লাগবে। এটা নিয়ে আমার হাজব্যান্ডও যথেষ্ট কোঅপারেটিভ। বিয়ে যখন হয়েছিল তখন শ্বশুর বাড়িতে অনেক লোক ছিলেন, একটু অস্বস্তি বোধ করতাম যে কিভাবে ম্যানেজ করব, কিন্তু করে গেছি। ভাসুররা ছিলেন, ভাসুরপোরা ছিলেন, কিন্তু এনিহাউ ওটা খুব একটা বাধা হয়ে দাঁড়ায়নি। হাজব্যান্ডও যথেষ্ট কোঅপারেটিভ ছিলেন এইসব ব্যাপারে, কোনো লুকোচুরি আড়াল আবডালের দরকার কখনো হয়নি। আর মেয়ের ক্ষেত্রেও হয়নি, বরং ওরা অনেক বেশি, আমি চেয়েছিলাম আজকে আমার মেয়েও যদি এই আলোচনাটায় থাকতে পারতো, তো এনিহাউ পারেনি, কিন্তু অনেক বেশি ওরা অনেক খোলামেলা এই আলোচনাটায় থাকতে পারে, অনেক আরো ইজিলি। আমাদের যেটুকু রেস্ট্রিকশন থেকে বেরোতে হয়েছে ওদের তো আমরা সেইটুকুও দিইনি। ফলে ওরা আরো ইজিলি, মেনোপজ নিয়ে আমার অসুবিধা হচ্ছে কিনা খুব একটা হয়নি আমার। তো যাই হোক, ও জানে বা হয়তো বললো যে, একটু রাগ করেছি মজা করেও হয়তো বললো, ও তোমাদের তো এখন আসলে ইস্ট্রোজেন হরমোনটা এখন আর সেরকম ভাবে কাজ করছে না, তোমাদের তো এখন মেনোপজ হয়ে গেছে। এবং ওই যে যিনি আমাদের অনেক সিনিয়র, যিনি বলছিলেন যে বন্ধ হওয়ার পর মনে হয়েছে একটু মুক্তি হলো, আমার খুব কম বয়সে বন্ধ হয়নি, প্রায় 50-এর কাছাকাছি, 49-50-এ, কিন্তু বেশ একটু মানে মুক্তিই লেগেছিল আমার, যে কখন যাব, কি করব, সঙ্গে একটা সবসময় এটার ব্যবস্থা রেখে চলতে হবে, এই ব্যাপারগুলো থেকে মুক্তি ঘটলো আর কি, এরকম একটা মনে হয়েছে। আর যারা মেড সার্ভেন্ট আছে তাদের ক্ষেত্রেও এই অসুবিধেগুলো কখনো কখনো দেখেছি। সম্প্রতি আমার কাছে একটি মেয়ে, তার খুব বেশ অসুবিধেই হচ্ছিল, তাকেও আমরা এই কাজটা থেকে অব্যাহতিই দিলাম। বুঝতে পারছিলাম যে ওর একটা অসুবিধে হচ্ছে। এই মোটামুটি আমাদের একটু কম বয়সে যেটুকু রেস্ট্রিকশন ছিল, যে ওই বাবা কাকাদের সঙ্গে এগুলো নিয়ে কথা বলবে না, অন্য আর কিছু খুব একটা, আর কিছু মা খুব একটা বলেননি, এইটুকুই বলেছিলেন। আর ওই ঠাকুর ঘর একটা ছিল, সেখানে হয়তো মায়েরও আরো সিনিয়ররা আসতেন যেতেন বলে মা এটুকু বলেছিলেন, আদারওয়াইজ আমার মায়ের নিজেরও এইসব ব্যাপার নিয়ে খুব একটা ট্যাবু ছিল না, আমাদেরও করেনি, খুব সহজভাবে নিয়েছি। অনেককে দেখেছি আমি এই বিষয়টা নিয়ে খুব মানে খুব